দেখো তো আজকে সাউন্ড তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, আগে একটু কমেন্ট করে এটা জানিয়ে দাও যে আজকে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। গতদিন একটু সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। মাইক্রোফোনে চার্জ না থাকার কারণে বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তা আজকে আশা করি ঠিকঠাক আছে। ওকে, ওকে, অল ক্লিয়ার। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থবিদ্যা অধ্যায়ের 6 নম্বর ক্লাসটা করব। এর আগে যেহেতু আমাদের একটা ক্লাস মিস গেছে, তো আজকের ক্লাসটা কিন্তু একটু বড় হবে। তো আজকে আমরা চেষ্টা করব যে অনেক বেশি কিছু একসাথে পড়ার। তো মোটামুটি ক্লাসটা একটু বড় হবে কিন্তু। তো ওইভাবে ধৈর্য নিয়ে বসে থাকবো। আজকে আমরা নতুন একটা টপিক শিখবো। তো তেজস্ক্রিয় ক্ষয় এবং তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এই অধ্যায়ের আমি বলছিলাম যে এই অধ্যায়ের দুটো অংশ হয়। একটা অংশ হচ্ছে পরমাণুর গঠন নিয়ে আলোচনা, যেখানে বোর পরমাণু মডেলের হিসাব নিকাশ করা হয়। আর পরবর্তী অংশ হচ্ছে তেজস্ক্রিয়তা অংশ, যেখানে তেজস্ক্রিয় ক্ষয় নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের এই অংশটা শুরু করব। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। তো চলো আমরা শুরু করে দিই। এমডি শিমুল হাসান বলছে 4 আওয়ার নেন না, এত বড় ক্লাস নেওয়া যাবে না। ঠিক আছে, আমরা আস্তে আস্তেই পড়বো, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। অনেক সময় আছে, আর আমাদের যেহেতু সিলেবাস একেবারে শেষের দিকেই, তো সমস্যা নেই, খুব তাড়াহুড়া করে পড়ার কোনো দরকার নেই। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকে আমরা তেজস্ক্রিয়তার ক্ষয় নিয়ে আলোচনা করব, তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্রটা নিয়ে আলোচনা করব। তো শোনো, দেখো তেজস্ক্রিয় ক্ষয় কাকে বলে। কোনো একটা নির্দিষ্ট মৌলের পরমাণু যে বিভিন্ন নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে, বিভিন্ন রশ্মি, নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের রশ্মি, ধরো আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এই রশ্মিগুলো নির্গত হওয়ার কারণে মৌলটা অন্য আর একটা মৌলে পরিণত হওয়ার এই যে নিউক্লিয় ঘটনা, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার কারণে একটা মৌল অন্য আর একটা মৌলে পরিণত হয়। যেমন ধরো ইউরেনিয়াম, ইউরেনিয়াম থোরিয়ামে পরিণত হবে। এরকম মৌলের পারমাণবিক সংখ্যা একটা ছিল, মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হয়ে অন্য একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হবে। পারমাণবিক সংখ্যা পরিবর্তন হওয়া মানেই তো মৌলটার পরিবর্তন হওয়া। শুধু যে পারমাণবিক সংখ্যার পরিবর্তন হবে ব্যাপারটা এমন না। এমনও হইতে পারে কোন একটা মৌলের একটা আইসোটপ থেকে অন্য আর একটা আইসোটপে পরিণত হচ্ছে। ধরো C612 থেকে C614 এটাতে পরিণত হচ্ছে। তো এরকম যদি হয়, তো এই ঘটনাগুলাকে, এই নিউক্লিয় এই যে ঘটনাটা, এটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা। আমরা তেজস্ক্রিয়তার মাধ্যমে 3 ধরনের রশ্মি নির্গত হতে দেখি। একটা হচ্ছে আলফা রশ্মি, যেটাকে আসলে বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। একটা আলফা রশ্মি, একটা বিটা রশ্মি, একটা গামা রশ্মি। তো এর মধ্যে গামা রশ্মি হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, এর কোনো আধান টাধান নাই। কিন্তু আলফা রশ্মি এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত কণা, এটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত কণা। কি ক্লিয়ার? ভাই আপনার লেকচার আগেরটা নাই তো, এফবি এন্ড ওয়েব অ্যাপে। আগের লেকচারটা ডিলিট দেওয়া হয়েছে, আগের লেকচারটা তো হয় নাই। আগের লেকচারটা তো মাত্র 15 মিনিট পড়ানো হয়েছিল, তো ওটা আমি আজকে আবার প্রথম থেকে পড়াচ্ছি। হ্যাঁ, তো চলো আমরা তেজস্ক্রিয় বিঘটনের কারণটা এখন দেখবো, যে কিভাবে আসলে তেজস্ক্রিয় বিঘটন ঘটে। দেখো, কোনো একটা মৌলের যখন আমরা সংকেত লিখি, তখন সংকেতটাকে নরমালি আমরা এভাবে লিখি। ধরো মৌলটা হচ্ছে এক্স, তো নিচে ছোট করে এখানে লেখা হয় পারমাণবিক সংখ্যা জেড, আর উপরে লেখা হয় হচ্ছে ভর সংখ্যা। তাহলে জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, দ্যাট মিন্স প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা এটা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, দ্যাট ইজ নাম্বার অফ প্রোটন। আর এ হচ্ছে ভর সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা মানে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানে নিউক্লিয়াসে যারা অবস্থান করে, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। তাহলে প্রোটন এবং নিউট্রনের সম্মিলিত সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ প্রোটন এবং নাম্বার অফ নিউট্রন, এই দুটো যোগ করে হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ার নাম্বার, আর পারমাণবিক সংখ্যাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। এবার তাহলে আমরা যদি জিজ্ঞেস করি যে কতগুলো নিউট্রন তাহলে অবস্থান করতেছে কোন একটা মৌলের নিউক্লিয়াসে, তাহলে ভর সংখ্যা থেকে খুবই সিম্পল পারমাণবিক সংখ্যাটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে অতএব নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা দ্যাট ইজ নাম্বার অফ নিউট্রন, এটা হচ্ছে এ মাইনাস জেড, এটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে এই একটা মৌল, ধরো এই একটা মৌল, এই একটা মৌলের নিউক্লিয়াসে দুইটা জিনিস অবস্থান করবে, একটা হচ্ছে প্রোটন এবং আরেকটা হচ্ছে নিউট্রন। তো ধরো এইটা হচ্ছে প্রোটন, প্রোটন কিন্তু পজিটিভ চার্জ যুক্ত কণা, তাহলে এটা হচ্ছে প্রোটন। আমরা এই সিম্বলটা দিয়ে, এই আকাশী কালারের কালিটা দিয়ে এবং উপরে পজিটিভ চার্জ, যেটা দিয়ে আমরা প্রোটনটাকে প্রকাশ করব,
আর ধরো এই গোলাপি কালি দিয়ে এটা দিয়ে আমরা নিউটনটাকে প্রকাশ করব। নিউটনে কিন্তু কোনো চার্জ নেই। নিউট্রন, প্রোটনের একমাত্র চার্জযুক্ত কণা মানে নিউক্লিয়াসে একমাত্র চার্জযুক্ত কণা হচ্ছে প্রোটন। তো ধরো যে কোন একটা মৌলের নিউক্লিয়াস, এটা কিন্তু নিউক্লিয়াস নট অ্যাটম, ঠিক আছে? অ্যাটম পুরো পুরো অ্যাটমটা আরো অনেক বড়। এখানে এরকম এই যে বোর কক্ষপথগুলো থাকবে। তো আমি পুরো অ্যাটমটা দেখাচ্ছি না, আমরা নিউক্লিয়াসটা দেখাচ্ছি। আমরা এর আগের ক্লাসে কিন্তু নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করছিলাম, নিউক্লিয়াসের আয়তনের হিসাব নিকাশ করছিলাম, যে কিভাবে কোন একটা মৌলের নিউক্লিয়াসের আয়তনের সাথে ভর সংখ্যা কিভাবে রিলেটেড, সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখছিলাম। ওখান থেকে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধটা বের করছিলাম। তো নিউক্লিয়াসে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। তো ধরো এই একটা প্রোটন, এই একটা প্রোটন, একটা প্রোটন, একটা প্রোটন, আমি 4টা প্রোটন আঁকলাম। প্রায় সেম সংখ্যক, কম বেশি হতে পারে, কিন্তু প্রায় সেম সংখ্যক নিউট্রন থাকবে। যেগুলো ভারী নিউক্লিয়াস, যাদের নিউক্লিয়াসে প্রোটন নিউট্রনের নাম্বার অনেক বেশি, তাদের ক্ষেত্রে নরমালি নিউট্রন নাম্বারটা অনেক বেশি হয়। কিন্তু যেগুলা মনে করো যে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, ধরো অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলার হচ্ছে মানে কাছাকাছি সংখ্যক প্রোটন নিউট্রন, অর্থাৎ প্রায় সমান সংখ্যক। তো ধরো এইগুলা হচ্ছে নিউট্রন, এগুলা হচ্ছে নিউট্রন। তাহলে কোন একটা মৌলের নিউক্লিয়াসটা আমি আঁকলাম এবং নিউক্লিয়াস আমি এই প্রোটন আর নিউট্রন গুলাকে দেখালাম। এবার তেজস্ক্রিয় বিঘটন ঘটে কিভাবে, এটা যদি আমরা বুঝতে চাই, তাহলে নিউক্লিয়াসে অবস্থান করা মৌলিক যে কণিকাগুলো প্রোটন আর নিউট্রন, এদের মধ্যে ক্রিয়ারত বল বুঝতে হবে। আমরা জানি মৌলিক বল হচ্ছে 4টা: মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, বা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, আর সবল এবং দুর্বল নিউক্লিয় বল। তাহলে এই হচ্ছে 4টা মৌলিক বল। এই 4টা মৌলিক বলের অস্তিত্ব কিন্তু এই নিউক্লিয়াসের মধ্যেই পাওয়া যায়। পদার্থের এই মৌলিক কণিকাগুলোর মধ্যেই কিন্তু এই 4টা মৌলিক বল কাজ করে, কারণ এদেরকে মৌলিক বল বলা হয়। আমরা নিউক্লিয়াসে এই 4টা মৌলিক বলকে কিন্তু খুঁজে পাই। তো তুমি যদি ভালো করে নিউক্লিয় এই বিঘটনটা, তেজস্ক্রিয় বিঘটনটা তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমার নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়াসে অবস্থান করা মৌলিক যে কণিকাগুলো, এদের মধ্যে ক্রিয়ারত বলটাকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হবে, যে এদের মধ্যে কি কি বল কাজ করতেছে। তো প্রথমে আসো, দেখো এই যে নিউক্লিয়াসে অবস্থান করা পজিটিভ চার্জযুক্ত যে প্রোটন, তারা সমধর্মী চার্জ, সমধর্মী পজিটিভ চার্জ। তো তারা পরস্পরকে কিন্তু বিকর্ষণ করবে। এই যে বিকর্ষণ বলটা, এটা হচ্ছে তড়িৎচুম্বক বল বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলটা। তাহলে এইখানে কিন্তু এই যে একটা বল কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে এখানে একটা জিনিস চিন্তা করো তো, নিউক্লিয়াসে অবস্থান করা প্রোটনগুলো সমধর্মী চার্জ, তারা নিউক্লিয়াসের ছোট্ট একটা জায়গার মধ্যে, আমরা কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম পুরো একটা অ্যাটমের যে আয়তন, পুরো একটা অ্যাটমের যে আকার, সেই আকারের তুলনায় নিউক্লিয়াসের আকারটা কিন্তু খুবই ক্ষুদ্র, তাই না? এটা তো আমরা রাদারফোর্ড পরমাণু, রাদারফোর্ডের যে আলফা কণা বিক্ষেপণ, সেখান থেকেই তো আমরা প্রমাণ পাই যে কোন একটা অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা, মাঝখানে ক্ষুদ্র একটা জায়গায় নিউক্লিয়াস। তাহলে এই নিউক্লিয়াসে আবার কি অবস্থান করতেছে? সমধর্মী প্রোটন, সমধর্মী পজিটিভ চার্জ অবস্থান করতেছে। তো ভাই তারা পরস্পরকে বিকর্ষণ করবে না? তাহলে বিকর্ষণ করে প্রোটন গুলা তো পরস্পরকে বিকর্ষণ করে তো দূরে সরে দেওয়ার কথা, ছিটকে একটা প্রোটনকে মনে করো বাকি প্রোটন গুলো তো নিউক্লিয়াস থেকে বের করে দেওয়ার কথা, এরকম হওয়ার কথা না। কিন্তু নরমালি যে মৌলগুলার পারমাণবিক সংখ্যাটা কম, স্থায়ী নিউক্লিয়াস আমরা যাদেরকে বলি, তো সেই স্থায়ী নিউক্লিয়াস থেকে, স্থায়ী কোনো একটা নিউক্লিয়াস থেকে প্রোটন তো এই নিউক্লিয়াস ছেড়ে বাইরে বের হয়ে আসে না, কিন্তু আসার তো কথা ছিল। এই যে প্রোটনগুলো, তারা পজিটিভ চার্জ, সমধর্মী পজিটিভ চার্জ, তারা তো পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করে প্রোটনগুলো পরস্পরকে ছিটকে দূরে সরায় দেওয়ার কথা ছিল। তো নিউক্লিয়াসে গাদাগাদি করে, এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে গাদাগাদি ঠাসাঠাসি করে কেন এই সমধর্মী চার্জগুলো অবস্থান করতেছে? বিকর্ষণ বল যেহেতু কাজ করতেছে, তাহলে তো ছিটকে বের করে দেওয়ার কথা, কয়েকটা নিউক্লিয়াস মানে কয়েকটা প্রোটন তো নিউক্লিয়াস থেকে বের হয়ে আসার কথা, কিন্তু তা হয় না নরমালি। কেন? কারণ এই নিউক্লিয়াসে এই স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলের এগেইনস্টে আরো একটা বল আছে। এখন স্থির বৈদ্যুতিক বিকর্ষণ বলের এগেইনস্টে কোন বলটা আছে, সেইটা আমাদের একটু খুঁজতে হবে। তো আমরা দেখো নিউক্লিয়াস অবস্থান করা দুইটি বল পাচ্ছি। একটা বল হচ্ছে নিউক্লিয়াসে মৌলিক কণিকাগুলোর মধ্যে বল, মৌলিক কণিকাগুলোর মধ্যে ক্রিয়ারত বল। আমরা একটা বল কি পাইলাম? একটা বল পাইলাম হচ্ছে স্থির বৈদ্যুতিক বল, স্থির বৈদ্যুতিক বল। এই স্থির বৈদ্যুতিক বল এগুলা কাজ করে কাদের মধ্যে? সমধর্মী প্রোটনগুলোর মধ্যে। তাহলে এগুলো হচ্ছে সমধর্মী পজিটিভ চার্জযুক্ত কণা, অর্থাৎ প্রোটন,
প্রোটনগুলার মধ্যে ক্রিয়া করে, প্রোটনগুলার মধ্যে ক্রিয়ারত, সমধর্মী পজিটিভ চার্জযুক্ত কণা প্রোটনগুলার মধ্যে ক্রিয়ারত। ঠিক আছে, এই বলের প্রকৃতিটা কেমন? এই বলের প্রকৃতিটা হচ্ছে বিকর্ষণধর্মী, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণধর্মী বল একটা খুব ইম্পর্টেন্ট কথা। এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, স্থির বৈদ্যুতিক যে বিকর্ষণ বলটা, এটা লং রেঞ্জ ফোর্স। লং রেঞ্জ ফোর্স মানে কি? দুটো প্রোটন যদি পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে তাও এই বলটা ক্রিয়ারত। তো এই লং রেঞ্জ ফোর্স, তুমি আমাকে পাশাপাশি মানে দেখো এই কথাটা শোনার পরে তুমি কিন্তু আমাকে একটা প্রশ্ন করবা, ভাই লং রেঞ্জ ফোর্স বুঝলাম, কিন্তু কত দূরত্বের বেশি দূরে থাকলে আকর্ষণ মানে বিকর্ষণ করবে, কত দূরত্বের মানে বেশি আরো বেশি দূরে থাকলে বিকর্ষণ করবে না, মানে রেঞ্জটা কত, সেটা কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করবা। তো আপাতত এই প্রশ্নটার উত্তরটা আমি দিচ্ছি, একটু পরে তুমি বুঝতে পারবে আসলে আমরা কোন দূরত্বটাকে সীমানা ধরে তারপরে বলতেছি লং রেঞ্জ আর শর্ট রেঞ্জ। ইনফিনিটি না, না ইনফিনিটি না, একটা নির্দিষ্ট মান আছে, ইনফিনিটি তো অসীম হয়ে গেল। ঠিক আছে, তো মোটামুটি আমরা কোন দূরত্বটাকে আর কি সীমানা ধরতেছি একটু পরে বলছি। এবার দেখো যেটা বলছিলাম যে স্থির বৈদ্যুতিক যে বিকর্ষণ বলে, এই বিকর্ষণ বলে প্রোটনগুলো তো ছিটকে নিউক্লিয়াস থেকে বের হয়ে যাওয়ার কথা, যাচ্ছে না কেন? কারণ এই যে বিকর্ষণ বলে, এই বিকর্ষণ বলের এগেনিস্টে আরেকটা বল দাঁড়ানো আছে। এই বিকর্ষণ বলের এগেনিস্টে আরেকটা বল এখানে ক্রিয়া করতেছে, কে? প্রোটনগুলার ভর আছে না, নিউট্রনগুলার ভর আছে না? তাহলে এদের মধ্যে প্রোটন নিউট্রন বা নিউট্রন নিউট্রন বা প্রোটন প্রোটন, এদের মধ্যে তো মহাকর্ষ বল আছে। প্রোটনের ভর আছে, নিউটনের ভর আছে, তারা পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে থাকলে তাদের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে না। আর মহাকর্ষ বল কি ধর্মী হয়? আকর্ষণ ধর্মী। তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে বলের কারণে দুটো প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরাই দিতে চাই, নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে বের করে দিতে চাই, তার এগেইনস্টে এদের মধ্যকার যে মহাকর্ষ বল নিউটনের সাথে প্রোটনের, ধরো যে প্রোটনটা ছিটকে বাইরে বের হয়ে যাইতে চাচ্ছে সেই প্রোটনটাকে অন্য নিউট্রন গুলো ধরে টেনে ধরে রাখছে, কোন বলে? গ্র্যাভিটিতে, মহাকর্ষ বলে টেনে ধরে রাখছে, তাই না? হ্যাঁ, তোমার কথা সত্যি, কিন্তু মহাকর্ষ বল আসলে টেনে ধরে রাখে নাই, কারণ মহাকর্ষ বলের সেই যোগ্যতা নাই, সেই ক্যাপাবিলিটি নাই। কেন? মহাকর্ষ বল ক্রিয়া করতেছে না, করতেছে, বাট মহাকর্ষ বল এই কাজটা করতে পারবে না, কারণ মহাকর্ষ বলের সবলতার মাত্রা খুবই কম। তোমরা প্রথম মানে ওই ফার্স্ট পার্টের চতুর্থ অধ্যায় খুলে দেখবা, চারটা মৌলিক বলের একটা চার্ট রেখা আছে। এটা মেডিকেল যারা তাদের টার্গেট তাদের জন্য এই চার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইভেন বোর্ড পরীক্ষায়ও কিন্তু এখান থেকে এমসিকিউ কোশ্চেন আসে। মহাকর্ষ বলের সবলতার মাত্রা 1, যেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তার সবলতার মাত্রা 10⁻39 বা 10⁻40। তাহলে এই যে মহাকর্ষ বল এর তুলনায় 10⁻39 গুণ বেশি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বুঝতে পারছো? মাত্র, ব্যাপারটা কি মাত্র? বলো না। তাহলে যে বলে বিকর্ষণ করতেছে দুটো প্রোটন পরস্পরকে, সেই মানে সেই মানের বলে মহাকর্ষ দিয়ে টানা সম্ভব না। এখানে নিউট্রন গুলা বা প্রোটন গুলা, প্রোটনকে, যে প্রোটনটা ছিটকে বাইরে বের হতে যায় তাকে ওই মহাকর্ষ বলে টেনে ধরে রাখতে পারবে না, কারণ মহাকর্ষ বলের মাত্রার তুলনায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মাত্রা অনেক বেশি, অনেক অনেক গুণ বেশি, 10⁻39 গুণ বেশি। তাহলে বুঝতে পারছো কত বেশি? মানে 10 কোটি টাকার বিপরীতে তুমি এক টাকা দিয়ে লড়তে পারবা? 10 কোটি টাকার বিপরীতে 1 টাকা হবে? তুলনা করা যায়? কিছুই না। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কাছে মহাকর্ষ বল কিছুই না। তাহলে আমরা মহাকর্ষ বলের কথা এখানে বলবো না, ঠিক আছে? আছে মহাকর্ষ বল, হ্যাঁ মৌলিক বল কাজ করতেছে, এই মৌলিক কণিকাগুলোর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে কাজ করতেছে, বাট তারে আমরা মঞ্চে উঠাবো না, তারে নিয়ে আলোচনা এখানে নাই। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বিপরীতে কি আছে? ওই যে মৌলিক আরো যে নিচে দুটো বল আছে, 3 নম্বর 4 নম্বর, সবল দুর্বল, নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এই যে নিউক্লিয় বলটাই, নিউক্লিয় বলটাই কাজ করতেছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বিপরীতে। এই নিউক্লিয় বল কি করতেছে? এই প্রোটন গুলাকে টেনে ধরে রাখছে। নিউক্লিয় বল কাদের মধ্যে কাজ করে? নিউক্লিয়ন গুলার মধ্যে কাজ করে। যারা আমরা বাংলাদেশে থাকি তারা আমরা বাংলাদেশি। তো ঠিক তেমনি যারা নিউক্লিয়াসে অবস্থান করে তারা হচ্ছে নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়ন প্রোটনও হতে পারে, নিউক্লিয়ন নিউট্রনও হতে পারে। তো এই নিউক্লিয়ন গুলার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, অর্থাৎ প্রোটন নিউট্রন, নিউট্রন নিউট্রন, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাকে বলা হচ্ছে নিউক্লিয় বল। এটাকে তুমি কিন্তু মহাকর্ষ বল ভাবিও না, মহাকর্ষ বলের তুলনায় নিউক্লিয় বলের মাত্রা অনেক বেশি, ঠিক আছে? মহাকর্ষ বলের তুলনায় নিউক্লিয় বলের মাত্রা অনেক বেশি। নিউক্লিয় বলের মাত্রা, সবলতার মাত্রা আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সবলতার মাত্রা প্রায় সেম সেম। তাহলে এর সাথে ফাইট দিতে পারবে গ্র্যাভিটি ফোর্স না, এর সাথে ফাইট দিতে পারবে হচ্ছে নিউক্লিয় ফোর্স। কি কথা বুঝছো? তাহলে নিউক্লিয় বল, এই যে নিউক্লিয়ন মানে কি বললাম তো, নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন মানে যারা নিউক্লিয়াসে অবস্থান করতেছে তাদেরকে বলা হচ্ছে নিউক্লিয়ন। প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হচ্ছে নিউক্লিয়ন। অর্থাৎ নিউক্লিয়ন গুলোর মধ্যে যে আকর্ষণ ধর্মী বলটা কাজ করে সেটাই হচ্ছে নিউক্লিয় বল।
তাহলে আমরা কিন্তু একটা মৌলিক বলের সাথে পরিচিত হলাম যে নিউক্লিয় বলটা কি, নিউক্লিয়ার গুলার মধ্যে ক্রিয়ারত আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স। তাহলে এখানে আমরা আরেকটা বলের অস্তিত্ব কিন্তু পাইলাম, ঠিক আছে। তাহলে আরেকটা বল কি, আরেকটা বল হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল, এই নিউক্লিয় বল কাদের মধ্যে কাজ করে, নিউক্লিয়ন গুলার মধ্যে, নিউক্লিয়ন গুলোর মধ্যে কাজ করে, নিউক্লিয়ন গুলার মধ্যে ক্রিয়া করে। এর প্রকৃতিটা কেমন, আকর্ষণধর্মী, বিকর্ষণ করে না, আকর্ষণধর্মী। একটা নিউটন একটা নিউটনকে, একটা প্রোটন একটা নিউটনকে, একটা নিউটন একটা প্রোটনকে, ঠিক আছে, পরস্পরকে এরা যে বলে আকর্ষণ করে। এর মাত্রা মেবি 10⁻41 গুণ, মেবি সবল দুর্বল নিউক্লিয় বলের মাত্রা 10⁻41 কি 40 এরকম কিছু একটা হবে। তো এর কাছাকাছি, এর 10⁻39 মহাকর্ষ বলের সবলতার মাত্রা যদি 1 হয়, এর হচ্ছে মহাকর্ষ বলের তুলনায় 10⁻39, এটা 10⁻40। তার মানে দেখো প্রায় কাছাকাছি। তাহলে এর সাথে এ ফাইট দিতে পারবে, এর বিপরীতে এ দাঁড়ায় যাইতে পারবে, কিন্তু এর বিপরীতে মহাকর্ষ বল দাঁড়ায় যেতে পারবে। এইবার খুব একটা ইম্পর্টেন্ট কথা, এইটা হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ ফোর্স, ধরো একটা প্রোটন, সেই প্রোটনটা থেকে একটা নিউটন 10⁻14 মিটার, প্রায় ইসাক স্যারের বইতে ইনফরমেশনটা লেখা আছে, 10⁻14 মিটার এই দূরত্বের যদি কম দূরে অবস্থান করে, তাহলে এই নিউক্লিয় বলটা কাজ করে। এটা শর্ট রেঞ্জ। একটা প্রোটনের আশেপাশে যে নিউট্রন বা প্রোটন গুলো আছে, তারাই একমাত্র আকর্ষণ করতে পারবে। অনেক দূরে যারা আছে তারা আকর্ষণ করতে পারবে না। লং রেঞ্জে যারা আছে তারা আকর্ষণ করতে পারবে না। ওর বাড়ির আশেপাশে ধরো একটা প্রোটনকে কয়েকটা নিউট্রন আকর্ষণ করবে, ঠিক আছে, এরাই তো নিউক্লিয়ন, তাই তো। তাহলে একটা প্রোটনকে, ওই যে প্রোটনটাকে অন্যান্য প্রোটন ছিটকায় বিকর্ষণ করে নিউক্লিয়াস থেকে বাইরে বের করে দিতে চাচ্ছে, সেই প্রোটনটাকে তার আশেপাশের নিউট্রন গুলা আকর্ষণ করে টেনে ধরবে। আশেপাশের সব নিউট্রন না, নিউক্লিয়াসে যতগুলো নিউট্রন আছে সবাই আকর্ষণ করে ধরে রাখবে না, শুধু সেই নিউট্রন গুলো আকর্ষণ করবে যারা এর কাছাকাছি একটা রেঞ্জের মধ্যে আছে। সেই রেঞ্জটা কত, 10⁻14 মিটারের কম। তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। আমি এখন বলি লং রেঞ্জটা কত, তাহলে এর চেয়ে বেশি লং রেঞ্জ ফোর্স। তো এর চেয়ে বেশি দূরত্বে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে, অর্থাৎ দুটো সমধর্মী চার্জ পরস্পর থেকে 10⁻14 মিটার দূরত্বের বেশি দূরে থাকলেও তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু একটা প্রোটন তার থেকে আরেকটা নিউট্রন, সে যদি 10⁻14 মিটার দূরের বেশি দূরে থাকে, তাহলে সে আর তাকে আকর্ষণ করে না। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক বিকর্ষণ বলটা লং রেঞ্জ 10⁻14 মিটারের বেশি দূরেও কাজ করে, বাট নিউক্লিয়ার বলটা শর্ট রেঞ্জ ফোর্স 10⁻14 মিটার দূরত্বের মধ্যেই একমাত্র ক্রিয়া করে। এবার কথা হচ্ছে, এই কথাগুলো আমরা কেন বললাম, আমরা নিউক্লিয়াস ভাঙনের ঘটনাটা বুঝতে চাই, যে কিভাবে আসলে নিউক্লিয়াস ভাঙে, এই জিনিসটা আমরা বুঝতে চাই। অনেক ধরনের ঘটনা, আমি প্রথমে বলছি আলফা বিটা গামা 3 ধরনের রশ্মি নির্গত হয়। তো আমরা একটা জিনিস ব্যাখ্যা করতেছি যে কিভাবে আসলে মৌলের পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হতে পারে, সেই জিনিসটা আমরা ব্যাখ্যা করতেছি। আমরা আলফা বিটা গামা ক্ষয় এগুলো নিয়েও ডিটেইলস সামনে আলোচনা করব। তো জাস্ট আমরা একটা আপাতত বুঝতেছি। কি ক্লিয়ার? কথা কি বুঝছো? তাহলে চলো এবার আমরা দেখি যে কিভাবে আসলে এই ঘটনাটা ঘটে। যে মৌলগুলার তেজস্ক্রিয় বিভাজন ঘটে না, যে মৌলগুলার তেজস্ক্রিয় বিভাজন ঘটে না, যে মৌলগুলা তেজস্ক্রিয় বিভাজনের মাধ্যমে অন্য একটা মৌলে বা তার অন্য একটা আইসোটোপে পরিণত হয় না, তাদেরকে বলা হয় হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস। সবচেয়ে বেশি প্রোটন বিশিষ্ট স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে বিসমাথ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ঠিক আছে। সবচেয়ে বেশি প্রোটন বিশিষ্ট স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে বিসমাথ। তো যদি এমন হয় নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ নিউক্লিয়ন সংখ্যাটা বেশি হয়ে যায়, তখন এই নিউক্লিয়াসটা আনস্টেবল হয়ে যায়, অস্থায়ী হয়ে যায়, স্থায়ী আর থাকে না। আর এই অস্থায়ী হওয়া মানে নিউক্লিয়াস ভেঙে যাওয়া। নিউক্লিয়াস ভেঙে যাওয়া মানে কি, কোনোভাবে ধরো একটা প্রোটন বাইরে বের হয়ে চলে আসছে, নিউক্লিয়াসটা ভেঙে গেছে। কোনোভাবে একটা প্রোটন বাইরে বের হয়ে আসছে, তাহলে নিউক্লিয়াসটা আগের মৌলটা নেই, নিউক্লিয়াসটা ভেঙে গেছে, অন্য একটা মৌলে পরিণত হয়ে গেছে। পারমাণবিক সংখ্যা চেঞ্জ হওয়া মানেই তো মৌল চেঞ্জ হয়ে যাওয়া। ধরো পারমাণবিক সংখ্যা ছিল 92, একটা প্রোটন কোনোভাবে বাইরে বের হয়ে গেছে, এখনো মৌলটাই তো চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে একটা তেজস্ক্রিয় বিঘটন। তেজস্ক্রিয় ঘটনা বিভিন্ন ধরনের হতে পারে, আমি তার মধ্যে এই একটা ঘটনা তোমাকে ব্যাখ্যা করলাম যে এটা হচ্ছে একটা তেজস্ক্রিয় বিঘটন। এবার কাদের ক্ষেত্রে নরমালি এই তেজস্ক্রিয় বিঘটনটা ঘটে, যাদের মৌলটাকে বলা হয় ভারী মৌল, নিউক্লিয়াসটাকে বলা হয় ভারী, ভারী মানে ভর সংখ্যা বেশি, যাদের ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়ার নাম্বার বেশি, তাদের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে। এবং ঘটেটা কিভাবে দেখো, ধরো কোন একটা মৌলের এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, একটু বড় করে আঁকি নাকি, এটা হচ্ছে নিউক্লিয়াসটা আঁকলাম। এবার নিউক্লিয়াসে
ধরো এই একটা প্রোটন আছে, আমি আরো 4টা প্রোটন আঁকছি, এই একটা প্রোটন, এই একটা প্রোটন, একটা প্রোটন, 4টা প্রোটন। প্রোটনগুলো পজিটিভ চার্জ যুক্ত করো। দেখো আমি প্রোটনগুলোকে অনেক দূরে দূরে রাখছি। তুমি আমাকে জিজ্ঞেস করতে, ভাই এত দূরে দূরে কেন আঁকলেন? আমি সম্ভাব্য যত দূরে আঁকা সম্ভব তত দূরে রাখছি, কারণ প্রোটনগুলা পরস্পরকে লং রেঞ্জে থাকলেও কাজ করে। এটা হচ্ছে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সর্বোচ্চ যত দূরে থাকতে পারে আমি সেটা আঁকছি। তুমি বলা ভাই তাহলে এখানে আঁকেন, এই বোকা এখানে আঁকা যাবে? এটা তো নিউক্লিয়াসের বাইরে, এমনি তো নিউক্লিয়াসের বাইরে, তাহলে নিউক্লিয়াসের মধ্যে সর্বোচ্চ দূরে আঁকছি। তাহলে এটা থেকে দেখো সর্বোচ্চ দূরে, এটা থেকে সর্বোচ্চ দূরে, এটা থেকে সর্বোচ্চ দূরে, মানে একেবারে মানে দেওয়ালে সীমানা প্রাচীরের দিকে আমি প্রোটনগুলোকে আঁকার চেষ্টা করছি। এবার দেখো এই প্রোটনগুলো, আমরা যে কোনো একটা প্রোটনের উপরে একটু বিকর্ষণ বলটা দেখাই। এই প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করতেছে, যেমন এই প্রোটনটাকে বাকি 3টা প্রোটন বিকর্ষণ করছে, এই প্রোটনটাকে বাকি 3টা প্রোটন বিকর্ষণ করছে, ঠিক তেমনি এই প্রোটনটাকে বাকি 3টা প্রোটন বিকর্ষণ করছে। আমি যে কোনো একটার উপর বল দেখাবো, ঠিক আছে? এখানে 4টা প্রোটন, এই 4টা প্রোটনকে বিকর্ষণ করেই বাইরে নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে ফেলে দিতে চাচ্ছে। তো আমরা যে কোনো একটা প্রোটনের উপর লব্ধি বলটা চিন্তা করে দেখি তো কি অবস্থা। একটা প্রোটন সে নিজে কি পরিমাণ বহির্মুখী বল, সে বিকর্ষণ বহির্মুখী বল সে অনুভব করতেছে নিউক্লিয়াস থেকে ছিটকে যাওয়ার জন্য। এই প্রোটনটাকে এই বরাবর বিকর্ষণ করবে, এই প্রোটনটাকে এই বরাবর বিকর্ষণ করবে, এই প্রোটনটাকে এই বরাবর বিকর্ষণ করবে। এই দেখো বিকর্ষণ বল আঁকলাম। তাহলে 3টা বিকর্ষণ বল আঁকছি, এদের লব্ধি, এদের রেজাল্টেন্ট, এদের লব্ধি দেখো তো, এই 3টা বলের লব্ধি কমন সেন্স খাটায় বলো, ভেক্টরের জ্ঞান খাটায় বলো, কোন দিকে কাজ করবে? অবশ্যই বহির্মুখী, এই যে উপরের দিকে বহির্মুখী ভাবে কাজ করবে। এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে লং রেঞ্জ ফোর্স, বেশি বেশি দূরে থাকলো এই যে প্রোটনগুলোর মধ্যে কাজ করে। তাহলে এই বলের কারণে ওই প্রোটনটার বাধ্য হয়ে নিউক্লিয়াস ছেড়ে বাইরে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু স্থায়ী মৌলের ক্ষেত্রে ওই নিউক্লিয়াসটা মানে এই প্রোটনটা নিউক্লিয়াস ছেড়ে বাইরে বের হবে না। কথা হচ্ছে কেন? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে, তার তো ধাক্কা খেয়ে বাইরে বের হয়ে যাওয়ার কথা। কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে ফাইট দেওয়ার জন্য আরেকটা বল আমার আছে। তো কি বল সেটা? সেটা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল এটা কাদের মধ্যে কাজ করে? নিউক্লিয়নগুলোর মধ্যে। অর্থাৎ এই যে প্রোটনটা, যে প্রোটনটাকে বাকি প্রোটনগুলো ঠেলতেছে, নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে বের করে দিতে যাচ্ছে, সেই প্রোটনটাকে এই নিউক্লিয়াসে অবস্থান করা নিউট্রনগুলা তারা আবার কেন্দ্রের দিকে টেনে রাখবে, অর্থাৎ ওই ফোর্সের বিপরীতে বল দিয়ে টেনে ধরে রাখবে। তো মনে করো এখানে কয়েকটা নিউট্রন আমি আঁকি একটু। এই একটা নিউট্রন, এই একটা নিউট্রন, এই একটা, এই একটা, দেখো 4টা নিউট্রন আঁকলাম, আরো একটা নিউট্রন আঁকলাম, আরো একটা নিউট্রন আঁকলাম, 6টা নিউট্রন আঁকলাম। এইবার শোনো, এই প্রোটনটাকে এই নিউট্রন আকর্ষণ করছে, এই প্রোটনটাকে এই নিউট্রনটা আকর্ষণ করছে, এই প্রোটনটাকে এই নিউট্রনটাও আকর্ষণ করছে, এই নিউট্রনটাও আকর্ষণ করছে, এই প্রোটনটাকে এই নিউট্রনগুলা, এই যে নিউট্রনগুলা আকর্ষণ করছে। তাহলে এদের আকর্ষণ বলে লব্ধিটা এবার বলো তো কোন দিকে হবে? এদের আকর্ষণ বলে লব্ধিটা এবার বুঝে বুঝে বলো কোন দিকে হবে? এদের আকর্ষণ বলে লব্ধিটা অন্তর্মুখী হবে না, ভেতরের দিকে টেনে রাখতেছে। এদের লব্ধিটা হচ্ছে ভেতরের দিকে। এই যে লব্ধি বলটা, এটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স এফ এর। এবার তোমার মনে হবে ভাই এই যে আরেকটা প্রোটন আছে, এই যে একটা নিউট্রন আছে, এ কি এই প্রোটনটাকে টানছে না? এই যে নিউট্রনটা আছে সে কি এই প্রোটনটাকে টানছে না, আকর্ষণ করছে না? সেটা তো আপনি আঁকলেন না। উত্তর হচ্ছে না, আকর্ষণ করছে না, আকর্ষণ করছে না, এটা আকর্ষণ করছে না, এটাও আকর্ষণ করছে না। কেন? কারণ নিউক্লিয় বল তো শর্ট রেঞ্জ ফোর্স, বেশি লং রেঞ্জে তো এটা কাজ করে না, শর্ট রেঞ্জ ফোর্স। ধরো এই যে প্রোটনটা, এই প্রোটনটা থেকে দেখো ভালো করে বোঝো, এই যে প্রোটনটা, এই প্রোটনটা থেকে যে নিউট্রনগুলা বা যে নিউক্লিয়নগুলা 10⁻⁻14 মিটার দূরত্বের মধ্যে থাকবে, তারাই কিন্তু আকর্ষণ করবে, নিউক্লিয় বলে আকর্ষণ করবে। 10⁻14 মিটারের দূরে থাকলে আকর্ষণ করবে না। তাহলে ধরো এইটা হচ্ছে সেই সীমানা প্রাচীর, এই যে এটা, এইটুকু, এইটা হচ্ছে ওই প্রোটনটার চারপাশে 10⁻14 মিটার দূরের এলাকা। তাহলে এই এলাকার মধ্যে যারা আছে সেই নিউট্রন গুলো আকর্ষণ করবে। এই নিউট্রন এলাকার বাইরে চলে গেছে, তাহলে ওরা কিন্তু আর আকর্ষণ করবে না, এই নিউট্রনটা আকর্ষণ করবে না, এই নিউট্রনটা আকর্ষণ করবে না। এবার তুমি বলতে পারো ভাই এই নিউট্রন আকর্ষণ করলো না, কিন্তু এই প্রোটন আর এই প্রোটন এই নিউট্রন দুটোর চেয়ে বেশি দূরে থাকা সত্ত্বেও তারা কেন বিকর্ষণ করছে? কারণ তারা তো লং রেঞ্জ ফোর্স, তাই না? প্রোটন 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 বিকর্ষণ, প্রোটন প্রোটন বিকর্ষণ, প্রোটন প্রোটন বিকর্ষণ, এটা তো লং রেঞ্জ ফোর্স। তাহলে এরা লং রেঞ্জে কাজ করতেছে, বাট নিউক্লিয় বলটা শর্ট রেঞ্জে কাজ করে, এটা লং রেঞ্জে কাজ করছে না। এবার তাহলে আমরা দেখলাম দুটো বল পাইলাম, একটা বল আর একটা বলের বিরুদ্ধে ফাইট করতেছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা প্রোটনকে ধরে ধাক্কা দিয়ে নিউক্লিয়াস থেকে বাইরে বের করে দিতে চাই, আর বাকি যে নিউট্রন গুলো আছে, নিউক্লিয়ন গুলো আছে, তারা ওই প্রোটনটাকে ধরে টেনে ভেতরের দিকে রাখতে চাই। তাহলে যদি এমন হয়, ধরো যদি এমন হয় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কম এবং নিউক্লিয় বলটা বেশি, অথবা ধরো সমান সমান, অথবা সমান সমান হলে এর উপর লব্ধি শূন্য,
এ নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করবে। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কম, নিউক্লিয় বল বেশি, তাহলে তো ভালো, নিউক্লিয় বল ভেতরের দিকে টেনে ধরে রাখছে, নিউক্লিয় বলটা আরো বেশি, তাহলে এই মৌলটা থেকে প্রোটনটা বাইরে বের হয়ে যাবে না, তাহলে তখন এই মৌলটাকে বলা হবে বা এই নিউক্লিয়াসটাকে বলা হবে স্থায়ী নিউক্লিয়াস, দ্যাট ইজ স্টেবল নিউক্লিয়াস। ঠিক আছে, এবার আমরা এক্সপেরিমেন্টালি দেখছি এটা আসলে কখন হয়, যদি কোনোভাবে নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটন এর অনুপাতটা 1.5 এর তুলনায় 1. এটা এক্সপেরিমেন্টাল মান, ঠিক আছে, বইয়ের ইনফরমেশন, এটা 1.5 এর তুলনায় কম বা যদি সমান হয় তাহলে এই ঘটনাটা ঘটে, অর্থাৎ মৌলটা বা নিউক্লিয়াসটা স্থায়ী থাকে, কোনো প্রোটন ছিটকে বাইরে বের হয়ে যায় না, পারমাণবিক সংখ্যা কমে না, পারমাণবিক সংখ্যা যা ছিল তাই থাকে, মৌলটা চেঞ্জ হয় না, মৌলটার কোনো তেজস্ক্রিয় বিভাজনটা ঘটে না। ঠিক আছে, এখানে তখন মৌলটাকে বলা হয় স্থায়ী বা স্টেবল নিউক্লিয়াস। যেমন সবচেয়ে বেশি প্রোটন বিশিষ্ট স্থায়ী বা স্টেবল নিউক্লিয়াস হচ্ছে বিসমাথ। তারপরে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলা সব হচ্ছে এরকম, মনে করো যে স্টেবল নিউক্লিয়াস, তাদের আসলে তেজস্ক্রিয় বিভাজন ঘটে না। যেমন অক্সিজেন, সে কখনো নাইট্রোজেনে পরিণত হবে না। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, যদি কোনোভাবে অক্সিজেনের নিউক্লিয়াস থেকে একটা প্রোটন বাইরে বের হয়ে যেত তাহলে তার পারমাণবিক সংখ্যা কমে হয়ে যেত 7, তাহলে তখন আর আমি তার অক্সিজেন বলতাম না, তারা তখন বলতাম নাইট্রোজেন। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে এটা হবে না, কারণ অক্সিজেনের মৌলের নিউক্লিয়াসে পারমাণবিক সংখ্যা কম, প্রোটন সংখ্যা কম, নিউট্রন সংখ্যা কম, নিউক্লিয়ার নাম্বার কম, তো ভারী মৌল না, ভারী নিউক্লিয়াস না, তো ভারী নিউক্লিয়াস না হলে এটা ঘটে না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, দেখো আমি যদি একটু মানে একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো অক্সিজেনের কথাই বললাম, অক্সিজেনের যদি একটা আইসোটোপ বাকি, তাহলে O816, তাহলে এখানে নিউটন নাম্বার কত, নাম্বার অফ নিউটন আর নাম্বার অফ প্রোটন, তাহলে নাম্বার অফ নিউটন, নিউটন নিউটন উপরে, নাম্বার অফ নিউটন, নাম্বার অফ নিউটন আর নাম্বার অফ প্রোটন, তো দেখো নাম্বার অফ নিউটন হচ্ছে 8, 16 বিয়োগ 8 8, নাম্বার অফ প্রোটন হচ্ছে 8, তাহলে এর মানটা হচ্ছে 1, যেটা 1.5 এর তুলনায় কম, যেটা 1.5 এর তুলনায় কম, সুতরাং এটা তেজস্ক্রিয় বিভাজনটা ঘটবে না, তেজস্ক্রিয় বিঘটনটা ঘটবে না। কি ক্লিয়ার? এইবার আসো, যে মৌলগুলোর নিউক্লিয়াসটা ভারী, অর্থাৎ যাদের নিউক্লিয়ন নাম্বার বেশি, যাদের নিউক্লিয়ন নাম্বারটা বেশি, একটা উদাহরণ ধরি, ধরো ইউরেনিয়াম, ধরো ইউরেনিয়াম, তো ইউরেনিয়ামের ক্ষেত্রে কি হয়, ইউরেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বেশি হয়ে যায়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা ধরো কোনো মৌলের, ইউরেনিয়ামই হইতে হবে এমন না, যদি কোনো মৌলের এমন ঘটনা ঘটে, যদি কোনো মৌলের ধরো নিউক্লিয়াসে নিউক্লিয়ার নাম্বার অনেক বেশি এসে গেছে, এই কারণে কোনোভাবে ইলেকট্রোস্ট্যাটিক বহির্মুখী যে ফোর্সটা, যেটা প্রোটনকে ধাক্কা দিয়ে বাইরে নিউক্লিয়াসের বাইরে বের করে দিতে যায়, সেই ফোর্সটা যদি কোনোভাবে নিউক্লিয় বলের চেয়ে বেশি হয়ে যায়, তখন কি হবে, এই প্রোটনের উপর লব্ধি বল থাকবে বাইরের দিকে, তখন বাধ্য হয়ে কোনোভাবে ধরো প্রোটনটা নিউক্লিয়াস থেকে ছিটকে বাইরে বের হচ্ছে, যখনই প্রোটনটা ছিটকে বাইরে বের হয়ে যাবে তখন আসলে নিউক্লিয়াসটা ভেঙে গেল, তখন নিউক্লিয়াসটা ভেঙে গেল, আমি নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলতে পারলাম, তো নিউক্লিয়াসটা ভেঙে গেলে তখন সেটা হবে অস্থায়ী, দ্যাট ইজ আনস্টেবল নিউক্লিয়াস, তখন আমি সেটাকে আনস্টেবল নিউক্লিয়াস বলবো, সেটা আর স্টেবল থাকলো না। ঠিক আছে, সেটা আর স্টেবল থাকলো না, সেটা আনস্টেবল হয়ে গেল, আনস্টেবল নিউক্লিয়াস। এবার আনস্টেবল নিউক্লিয়াসটা আসলে কখন পাওয়া যায়, কোন কোন মৌলের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, তো আমরা এক্সপেরিমেন্টালি দেখি, বিশেষ করে যে সকল মৌলের নিউক্লিয়াসের নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রন এবং নাম্বার অফ প্রোটনের রেশিওটা 1.5 এর তুলনায় বেশি হয়ে যায়, তখন নরমালি তেজস্ক্রিয় বিভাজনটা ঘটার সমূহ সম্ভাবনা থাকে, সমূহ চান্স থাকে। এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, স্বতঃস্ফূর্ত মানে তুমি কোনোভাবে আলাদা করে বাইরে থেকে কোনো তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র দিয়ে তুমি প্রভাবিত করতেছো না, তুমি ঘটাচ্ছ না, এটা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, এমনি এমনিতেই ঘটতেছে, নিউক্লিয় একটা ঘটনা। এটা ঘটানোর জন্য আমরা কোনোভাবে কোনো ধরনের মনে করো যে তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করে আমি ঘটনাটা ঘটাচ্ছি না। ঠিক আছে, এটা একেবারে স্বতঃস্ফূর্ত একটা ঘটনা, স্বতঃস্ফূর্ত এবং নিউক্লিয় ঘটনা। তো এবার যদি একটা উদাহরণের কথা বলি, যেমন ধরো ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, কিন্তু ভর সংখ্যা হচ্ছে 235 ভর সংখ্যা, তাহলে চিন্তা করো, দেখো 235টা নিউক্লিয়ন, চিন্তা করতে পারছো, 235টা নিউক্লিয়ন, বিশাল জায়গা লাগবে, নিউক্লিয়াসের আকার বিশাল বড় হবে, তাই না? যাদের গত ক্লাসে কিন্তু এর 5 নম্বর ক্লাসে কিন্তু করা হয়েছে, যাদের নিউক্লিয়ার নাম্বার বেশি তাদের কিন্তু নিউক্লিয়াসের আকারও বড় হইতে হবে, নিউক্লিয়াসের আয়তনও বড় হইতে হবে, লোক সংখ্যা বেশি তাহলে আয়তন বেশি হইতে হবে, জায়গা বেশি দিতে হবে। একটা ক্লাসরুমে স্টুডেন্ট সংখ্যা 100, আমি যদি ক্লাসরুমে আরো 100 স্টুডেন্ট ঢুকাইতে চাই তাহলে অবশ্যই আমার ক্লাসরুমের জায়গা বড় করতে হবে। ঠিক তেমনি অক্সিজেনের ক্ষেত্রে ভর সংখ্যা ছিল হচ্ছে 16, নিউক্লিয়ার নাম্বার ছিল 16, তার জন্য নিউক্লিয়াসের আকারটা যতটুকু, অবশ্যই ইউরেনিয়ামের জন্য তা হবে না, ইউরেনিয়ামের 235, তার জন্য আরো বেশি জায়গা লাগবে, আরো নিউক্লিয়াস বড় হবে, এই যে বড় একটা নিউক্লিয়াস। কি ক্লিয়ার? তাহলে বড় নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখো তো এইবার এইখানে কি ঘটনাটা ঘটে দেখি, নাম্বার অফ নিউট্রন আর নাম্বার অফ প্রোটন, দেখি তো অনুপাতটা কত। নাম্বার অফ নিউট্রন হচ্ছে 235 থেকে 92 বাদ দাও, 235 থেকে 92 বাদ দিলে কত হয় দেখি, 235 বিয়োগ 92,
তাহলে 143 ভাগ 92, এটা দেখি 1.5 এর চেয়ে বেশি হয় কিনা। 92, তো নরমালি এটা দেখো 1.55 হয়ে গেছে। 1.55 দ্যাট ইজ গ্রেটার দেন 1.5। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এই যে তেজস্ক্রিয় বিঘটন ঘটার সমূহ একটা সম্ভাবনা থাকে। কি কথা বলছো? তাহলে এইভাবে আসলে তেজস্ক্রিয় বিঘটনটা ঘটে, যে যখন এই বলটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা নিউক্লিয়ার বলের বেশি, তখন এই যে নিউক্লিয়াস থেকে একটা প্রোটন বাইরে বের হয়ে যায়, মৌলটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মৌলটাই বের হয়ে যায়। এইবার একটা কনফিউশন আছে, দেখো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে, ভাই নিউক্লিয় বল বাড়লে সেই মৌলের আরো স্টেবল হওয়ার কথা না? নিউক্লিয় বল বাড়লে সেই মৌলের স্টেবল হওয়ার কথা। উত্তর হচ্ছে হ্যাঁ, নিউক্লিয় বল বাড়লে অবশ্যই সেই মৌলের স্টেবল হওয়ার কথা। আর নিউক্লিয় বল যদি বাড়ে, তাহলে অবশ্যই নিউক্লিয়ন সংখ্যা অর্থাৎ নিউট্রনের সংখ্যাটা বাড়ছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, আমি তোমার দুটো উদাহরণ দেখাইছি, একটা অক্সিজেনের, একটা ইউরেনিয়ামের। অক্সিজেনের নিউটন হচ্ছে 8টা, আর ইউরেনিয়ামের নিউটন হচ্ছে 143টা। দেখো এর 8টা প্রোটনের এগেনস্টে 8টা নিউটন, আর এর 92টা প্রোটনের এগেনস্টে প্রায় দ্বিগুণ সংখ্যক 143টা নিউটন। তাহলে তো এর এখানে একটা প্রোটনের উপর নিউটনের টান আরো বেশি হবে, নিউক্লিয় বল আরো বেশি হবে। তাহলে এইটাই তো আরো স্থায়ী হবে, অস্থায়ী তো হওয়া উচিত উপরেরটা। কি কথা কি বুঝছো? কে দেখি, কে বলছে এটাই প্রশ্ন? মেহেদি খান, তাহলে আমরা প্রকৃতপক্ষে ইউরেনিয়ামে পাই কিভাবে? সবই তো ভেঙে যাবে। সবই ভেঙে যাবে না, রেডিয়াস বেশি নয় নির্দিষ্ট নিউটন। হ্যাঁ, এই যে একজন এই প্রশ্নটা করছে যে হ্যাঁ ভাই, নিউটন সংখ্যা বাড়লে তো নিউক্লিয় বল বাড়ার কথা, তাহলে নিউক্লিয় বল বাড়লে তার স্টেবল হওয়ার কথা, কিন্তু তাহলে আনস্টেবল কেন হচ্ছে? এই যে এটাই তো একটা কথা। এই প্রশ্নের উত্তরটা তোমারে দিবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যাতে তোমাদের পড়াইতে পারে এই প্রশ্নের অবতারণা হয়, সেই জন্যই তো আমি এগুলো বলে রাখছি আগে, লং রেঞ্জ ফোর্স, শর্ট রেঞ্জ ফোর্স। এবার আসো আমি সুন্দর করে দুটো উদাহরণ তোমার বুঝাই দিই। দেখো দুটো উদাহরণ তোমার বুঝাই দিই। অক্সিজেনের উদাহরণ দিই। ধরো অক্সিজেন 816, ওকে। এইটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াসটা, ছোট নিউক্লিয়াস। এই যেটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, ছোট্ট নিউক্লিয়াস। ঠিক আছে, তো ছোট্ট নিউক্লিয়াসে 8টা প্রোটন 8টা নিউট্রন আছে। 8টা প্রোটন 8টা নিউট্রন আছে। ধরো এই একটা প্রোটন, 2টা প্রোটন, 3টা প্রোটন, 4টা প্রোটন, 5টা, 6টা, 7টা, 8টা প্রোটন। ঠিক আছে, 8টা প্রোটন আছে। এবার 8টা প্রোটন আছে, 8টা প্রোটন আর 8টা নিউট্রন আছে। নিউটন 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা নিউট্রন আছে। এবার দেখো খেয়াল করো, এর তো নিউক্লিয়াসের আকারটা ছোট, তাই না? তো আমি যদি জিজ্ঞেস করি এই যে প্রোটনটা, এই প্রোটনটাকে কয়টা প্রোটন বিকর্ষণ করে, তো প্রোটন তো সবগুলা বিকর্ষণ করবে, সবগুলা প্রোটন বিকর্ষণ করবে। এই প্রোটন বিকর্ষণ করবে, এই প্রোটন বিকর্ষণ করবে, এই প্রোটন বিকর্ষণ করবে, এই প্রোটন বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে, এটাও বিকর্ষণ করবে। তাহলে সবগুলো প্রোটনের বিকর্ষণ সে টের পাচ্ছে। তাহলে 8টা প্রোটনই বিকর্ষণ করে, 8টা প্রোটনই বিকর্ষণ করে। ঠিক আছে, এইবার আসো, তাহলে তারা দেখি কয়টা নিউট্রন আকর্ষণ করে, দেখো এর এই যে দূরত্বটা, নরমাল নিউক্লিয়াসের আকার তো ছোট, তো দেখা যায় কি এর যে দূরত্বটা সেটা 10⁻⁻14 মিটারের কম বা প্রায় কাছাকাছি। তার মানে আমরা বলতে পারি প্রায় সবগুলো নিউটনই ওরে আকর্ষণ করে, কারণ সবগুলো নিউটনের কাছাকাছি আছে। সবগুলো নিউটন মনে করো আমি ধরে নিচ্ছি আর কি 10⁻14 মিটার দূরত্বের মধ্যেই আছে সবগুলো নিউটন। তাহলে এই দূরত্বের মধ্যে থাকলে ওরে ঠিক একইভাবেই যে 8টা প্রোটন তারে বিকর্ষণ করতেছিল, ঠিক একইভাবেই 8টা নিউটনও তারে আকর্ষণ করবে। তাহলে প্রায় 8টা নিউটনই তারে আকর্ষণ করবে, প্রায় 8টা নিউটন আকর্ষণ করবে। ঠিক আছে, প্রায় 8টা নিউটন আকর্ষণ করবে। ধরো একটা কম হইলো, 7টাই হইলো ধরো। তাহলে ওরা মোটামুটি প্রায় সবাই আকর্ষণ করতেছে, সবগুলো নিউটনই ওরা আকর্ষণ করতেছে এবং সবগুলো প্রোটনই ওরে বিকর্ষণ করতেছে। প্রোটন তো বিকর্ষণ করবে, এটা নিয়ে কোনো দ্বিমতই নেই, কিন্তু সবগুলো নিউটনও ওরে তারে আকর্ষণ করতেছে, কারণ ধরি আমি এই দূরত্বটা 10⁻14 মিটারের মধ্যেই আছে। এবার আসো ইউরেনিয়াম তো বিশাল বড় নিউক্লিয়াস, ইউরেনিয়ামের নিউক্লিয়াসটা বিশাল বড়। তাহলে এটা হচ্ছে ইউরেনিয়াম 92 235। তাহলে চিন্তা করো, এবার আমি 235টা নিউটন প্রোটন এখানে আঁকবো।
তাহলে একটা প্রোটন, ধরো এখানে একটা প্রোটন আছে, এই হচ্ছে একটা প্রোটন। এবার প্রোটন 1 2 92টা, 3 4 5 6 7 8 9 10, এভাবে 92টা প্রোটন ধরো আমি আঁকছি। তাহলে 92টা প্রোটন। এবার আমি যদি জিজ্ঞেস করি একে একে কয়টা প্রোটন বিকর্ষণ করে, কয়টা প্রোটন বিকর্ষণ করে, তাহলে 92টা প্রোটনই বিকর্ষণ করে, 92টা প্রোটনই বিকর্ষণ করে। কারণ যতই দূরে থাকুক, লং রেঞ্জ তো প্রোটনের বিকর্ষণ তো লং রেঞ্জ, যতই দূরে থাকুক করে। এবার বলো এর নিউটন আছে কয়টা? নিউটন আছে, নিউটন 143টা আছে, বুঝতে পারছো? নিউটন আছে 143টা। কিন্তু যদি জিজ্ঞেস করি এই প্রোটনটাকে কয়টা নিউটন আকর্ষণ করে, এইবার তুমি আর কিন্তু উত্তর 143 দিতে পারবা না। তাহলে নিউটন কিন্তু 143টা থাকা সত্ত্বেও 143টা নিউটন কিন্তু ওরে নিউক্লিয় বলে আকর্ষণ করবে না, বুঝতে পারছো? দেখো এগুলো কিন্তু আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। ধরো আমি যেমন আগে লিখছি 8টা নিউটনই আকর্ষণ করে, 8টা নিউটনই যে আকর্ষণ করবে এর কোনো গ্যারান্টি নেই, জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এইবার আসো দেখো এই যে প্রোটনটা, এই প্রোটনটাকে সেই নিউটন গুলাই আকর্ষণ করবে যারা এই দূরত্বের মধ্যে আছে। এর তো নিউক্লিয়াসের আকার বিশাল বড়, 10⁻⁻14 মিটারের চেয়ে বিশাল বড় আকার। তাহলে যে নিউটন গুলাই 10⁻⁻14 মিটার দূরত্বের মধ্যে অবস্থান করতেছে, যে নিউটন গুলা, সেই নিউটন গুলা এর আকর্ষণ করবে, ঠিক আছে? এই নিউটন গুলা এই দূরত্বের মধ্যে, এখানে যে নিউটন গুলা আছে এই নিউটন গুলা কিন্তু এর আকর্ষণ করবে না। তাহলে দেখো জনসংখ্যা বেশি হয়ে লাভ নাই, কাজের জনসংখ্যা নাই, কিন্তু জনসংখ্যা বেশি হয়েছে ঠিক আছে, কিন্তু কাজের জনসংখ্যা নাই। ওখানে 8টা নিউটনই ওরা আকর্ষণ করছিল, দেখো 8টা প্রোটনের এগেইনস্টে 8টা নিউটনই ফাইট দিছে। বাট এখানে 92টা প্রোটনের এগেইনস্টে 143টা নিউট্রন ফাইট দিতে পারে নাই, অনেক কম দিছে। ধরো কয়টা দিছে, ধরো এখানে যদি আমি বলি এর থেকে কয়টা নিউটন আকর্ষণ করছে, ধরো আমি বললাম হচ্ছে 50টা নিউটন, 50টা নিউটন বা 50-এর আরো বেশি দিলাম, ধরো 50টা না, তোমাকে ধরো দিলাম যে 90টা নিউটন আকর্ষণ করছে, 90টা নিউটন আকর্ষণ করছে, বুঝতে পারছো? এইবার দেখো 92টা প্রোটনের বিকর্ষণ আর তার এগেইনস্টে 90টা নিউটনের আকর্ষণ। আর আগে ছিল কি সমান সমান ছিল, ঠিক আছে? এখানে 92 দিলে একেবারে কাছাকাছি চলে যায়, ধরো এখানে দিলাম হচ্ছে 70টা নিউটন আকর্ষণ করছে। তাহলে এখানে কিন্তু সব নিউটন গুলো আকর্ষণ করছে না, তাহলে সবাই কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের সব নিউটন গুলো কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এগেইনস্টে ফাইট দিচ্ছে না। তাহলে এই জিনিসটাই বুঝতে হবে, অনেকের এই জায়গাটাতে খুব কনফিউশন হয়। আশা করি এখন আর কনফিউশন হবে না। তাহলে কি হইলো, জনসংখ্যা নিউটন সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও নিউটন সংখ্যা কিন্তু এই প্রোটনকে সবাই মিলে আকর্ষণ করে ধরে রাখছে না। তাহলে এইখানে নিউটন সংখ্যা বাড়লে আমি যে বলবো এই প্রোটনের উপর নিউক্লিয় বলটা বেড়ে গেছে তা কিন্তু সত্যি না, ঠিক আছে? নিউক্লিয়ন সংখ্যা বাড়লেই, নিউটন সংখ্যা বাড়লেই এই প্রোটনটার উপর নিউক্লিয় টান বলটা যে বেড়ে গেছে, ঠিক আছে, সেটা যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের চেয়ে আরো বেশি হয়ে যাচ্ছে, এইটা কিন্তু সত্যি না, ঠিক আছে? কথা বুঝছো? এইটা কিন্তু সত্যি না। তাহলে মোটামুটি আমরা দেখি যে স্থায়ী মৌল হয় বিসমাথ, আর বিসমাথের পরে আসলে এই সব ঘটনাটা ঘটে, তখন আসলে এই তেজস্ক্রিয় বিঘটনটা ঘটে, মৌলটাই পরিবর্তিত হয়ে অন্য একটা মৌলে পরিণত হয়, ঠিক আছে? মনে করো বাংলাদেশের জনসংখ্যা 21 কোটি প্রায়, ঠিক আছে? আর মনে করো ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, এদের জনসংখ্যা লাখের কোঠায়, ঠিক আছে? এদের জনসংখ্যা 60 লাখ, 70 লাখ, 50 লাখ, 1 কোটি সর্বোচ্চ, এরকম হয়েছে। তো বাট দেখো বাংলাদেশের অর্থনীতির চেয়ে তাদের অর্থনীতি কত শক্ত, কারণ তাদের কি হচ্ছে, তাদের জনসংখ্যা যা আছে সবই মনে করো যে কর্মঠ জনসংখ্যা, হয় মেধা দিয়ে শ্রম দেয়, নয়তো কায়িক শ্রম দেয়, শ্রম দিচ্ছে। কিন্তু বাংলাদেশে কি, বাংলাদেশে নিকাজী সংখ্যা মানুষ বেশি, রাস্তাঘাটে বের হলে দেখবা এমন মানুষ যার মনে করো যে খেয়ে দে দুনিয়াতে কাজ হচ্ছে অন্যের পিছে লাগা, এই ছাড়া দুনিয়াতে আর কোনো কাজ নেই। তো বাংলাদেশে নিকাজে মানুষ বেশি আর কি, তাই না? তো এরও তেমন, যেমন এ হচ্ছে ওই ইউরোপ, আর এইটা হচ্ছে আমাদের মানে বাংলাদেশ আর কি। যে এই ইউরোপের এখানে যারা ছিল তারা মোটামুটি সবাই কাজ করতেছে, সবগুলো নিউটনই দেখো প্রোটনটাকে ধরে রাখছে, ঠিক আছে? আর এখানে জনসংখ্যা বেশি আছে বাট কাজের জনসংখ্যা বেশি নেই। এই যে প্রোটনটা সেটা ধাক্কা খেয়ে যে বাইরে বের হয়ে যাচ্ছে, তারা যে ধরে টেনে রাখবে, কিন্তু টেনে রাখার তো লোক নাই, কারণ একটা এলাকার বাইরে এই বলটার কাজ করে না। তাহলে নিউক্লিয় বলটা লং রেঞ্জ, মানে শর্ট রেঞ্জ হওয়ার কারণে, লং রেঞ্জ না হওয়ার কারণে এই নিউক্লিয় বলটা একটা স্বল্প দূরত্বের মধ্যে কাজ করতেছে, তার মানে সবগুলো নিউটন কিন্তু আকর্ষণ করছে। তাহলে এটাই হচ্ছে কাহিনী আর কি, বুঝতে পারছো? যে নিউটন সংখ্যা বেশি
কিন্তু সংখ্যা বেশি থাকলে যে কাজ বেশি করবে তা তো না। সংখ্যা বেশি থাকলে যে বেশি বলে টানতেছে ব্যাপারটা এমন না। সংখ্যা বেশি কিন্তু যে যার মতো আছে, এই এলাকার বাইরে আছে, ওর তো কোনো মানে এই প্রোটনটাকে যে ধরে রাখতে হবে এর কোনো হেলথ হলে এই যে এখানে যে নিউট্রন গুলো আছে তাদের নাই। এটাই হচ্ছে কথা, ঠিক আছে? বুঝতে পারছো? আমাদের জনসংখ্যা বেশি কিন্তু কাজ করা জনসংখ্যা কি কম না, তাই না? বলো, এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা আশা করি মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পারছি। এবার দেখো এগুলো হচ্ছে জানার জন্য, যেহেতু একাডেমিক লেকচার আমি একটু ডিটেলস এখানে বললাম, কথাগুলো বললাম, এই কথাগুলো মানে দেখবা এক সময় খুব কাজে লাগবে। এবার আসো আমাদের মূল ম্যাথমেটিক্যাল আলোচনা। আমরা এখানে এই তেজস্ক্রিয় ঘটনার এই যে ক্ষেত্রটা, এটা নিয়ে আমরা আলফা বিটা গামা বিক্রিয়া গুলা দেখবো, নিউক্লিয় বিক্রিয়া গুলা দেখবো, সেগুলো আমরা আস্তে 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 আলোচনা করব। তো প্রথমে আমরা আগে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা একটু বুঝে নিই, তারপর আমরা এই নিউক্লিয় বিক্রিয়াগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? চলো যাই। একজন বলছে বিসমাথের জন্য Fe = Fn। ইয়েস, বিসমাথের জন্য Fe = Fn হয়। তো সুন্দর করে এবার হেডিংটা লিখো, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, যেগুলো আমাদের আসলে বোর্ড পরীক্ষার জন্য লাগবে বা ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশের জন্য লাগবে। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কি, বিবৃতিটা কি, কাকে বলে? কোন তেজস্ক্রিয় বিভাজনের হারটা ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। কোন একটা তেজস্ক্রিয় বিক্রিয়ার বা তেজস্ক্রিয় বিঘটনের হার, রেট, তেজস্ক্রিয় বিভাজনের হারটা ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। কোন তেজস্ক্রিয় মৌলের তেজস্ক্রিয়তার হার বা তেজস্ক্রিয় ক্ষয়ের হার, তেজস্ক্রিয় ক্ষয় বা বিভাজনের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। পরমাণু সংখ্যার সমানুপাতিক, ঠিক আছে? এটাই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। যে ভাই বুঝলাম না, বোঝার দরকার নেই, আমি তো তোমার বুঝাই নাই, আমি তো খালি লিখছি, তোমার বুঝাইছি, বোঝার দরকার নাই। দেখো মনে করো কোন একটা তেজস্ক্রিয় মৌলের আদিতে n0 পরিমাণ ছিল, এটা আদি পরিমাণ, t = 0। আদি পরিমাণ মানে কি এখান থেকে তেজস্ক্রিয় বিভাজন ঘটা শুরু করছে? নট নেসেসারি দ্যাট। এমন হচ্ছে তেজস্ক্রিয় বিভাজন ঘটে গেছে অনেক আগে, তুমি যখন থেকে দেখছো, তুমি যখন থেকে সময় কাউন্ট শুরু করছো, তখন t = 0। কি কথা বুঝছো? তখন t = 0। তো t = 0 তে n0 পরিমাণ ছিল সংখ্যা, তেজস্ক্রিয় ক্ষয়টা স্বতঃস্ফূর্তভাবে ঘটে যাচ্ছে। এখানে 1000টা মৌল ছিল, ধরো 1000টা মৌল থেকে আস্তে 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 একটা 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 করে তেজস্ক্রিয় ক্ষয় ঘটে যাচ্ছে। তেজস্ক্রিয় ক্ষয় হয়ে কি মৌল ধ্বংসই হয়ে যাচ্ছে? না, মৌল অন্য একটা মৌলে পরিণত হয়ে যাচ্ছে, ইউরেনিয়াম থোরিয়ামে পরিণত হচ্ছে, মেবি ধরো এরকম, বা অন্য কোনো মৌলে পরিণত হচ্ছে। তো এরকম তেজস্ক্রিয় মৌল রেডিয়াম, রেডন, তারপরে ইউরেনিয়াম, থোরিয়াম, ঠিক আছে, এদেরকে এরকম তেজস্ক্রিয় ঘটনাটা ঘটছে। তো এখান থেকে আস্তে আস্তে তেজস্ক্রিয় বিঘটন ঘটতে 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 কিছুক্ষণ পর আসে হচ্ছে n সংখ্যক। কোন সময় পর? t = t সময় পর। t = t সময় মানে যখন আমি অবজার্ভ করতেছি তখন, একটু পরে যখন অবজার্ভ করলাম t সময় অতিবাহিত হয়ে গেল, তখন আছে n পরিমাণ। এবার আমি চাইতেছি এখান থেকে তেজস্ক্রিয় বিভাজনের রেটটা কেমন। এই যে এখান থেকে তেজস্ক্রিয় বিভাজনের রেট, তো তেজস্ক্রিয় ক্ষয়টা, তেজস্ক্রিয় বিভাজনের রেটটা আমরা কিভাবে বের করব? এই যে n0 থেকে n হয়েছে, তাহলে কিছুটা কমে গেছে না? কতটুকু কমে গেল? ডেল n। কত সময়ে? ডেল টি সময়ে কমে গেল। তাহলে তেজস্ক্রিয় বিভাজনের হার হবে ডেল n বাই ডেল টি, ডেল n বাই ডেল টি, তাই না? ডেল টি সময়ে পরমাণু ক্ষয় হয়ে গেল, তেজস্ক্রিয় ক্ষয় হলো ডেল n পরিমাণ, একক সময়ে কতগুলো, ডেল n বাই ডেল টি। কিন্তু আমরা যদি একেবারে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তাৎক্ষণিক রেটটা চাই, তাৎক্ষণিক বেগ চাই, গড় বেগ না, এটা এই রেটটা হচ্ছে গড় রেট, আমরা তাৎক্ষণিকটা চাই, তাহলে তাৎক্ষণিকটা হলে ডেল n বাই ডেল টি থাকবে না। তাহলে তাৎক্ষণিক রেট পাওয়ার জন্য, একেবারে তাৎক্ষণিক রেটটা পাওয়ার জন্য তাৎক্ষণিক বিভাজন হার, তাহলে এটা হবে dn/dt। ডেল টেন্ডস টু 0 হলে সেটাকে আমরা ডি বলি, মানে ডিফারেন্সিয়েট করতে হয় আর কি, তাই তো? এগুলো তো জানি, গড় বেগ থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ পাই, তাই জানি না, ওই ওরকম জিনিস।
ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশনের বেসিক, এখানে নিয়ে আমি আর মানে বেশি কথা বলছি না, বুঝছো? তাহলে এবার আসো, ধরো এবার উদাহরণ খেয়াল করো, ধরো ছিল 1000টা মৌল, এই 1000টা মৌল থেকে আস্তে 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 তেজস্ক্রিয় ক্ষয় হতে হতে এখন ধরো 700টা মৌল আছে। তো প্রথমে মনে করো যখন 1000টা ছিল তখন তখন 1000টা ছিল ধরো, তখন সেকেন্ডে 10টি করে 10টি পার সেকেন্ড ক্ষয় হয়ে যাচ্ছিল, সেকেন্ডে 10টা করে ইউরেনিয়াম থোরিয়াম হয়ে যাচ্ছে। এভাবে কমতে 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 তুমি যখন 1000টা ছিল তখন দেখছিলা রেট হচ্ছে এইটা 10টি পার সেকেন্ড, রেট ক্ষয়ের হার মানে কতগুলো ইউরেনিয়াম, ঠিক আছে, পার সেকেন্ডে কতগুলো থোরিয়ামে পরিণত হচ্ছে, এইটা তুমি দেখে গেছিলা। দেন তারপরে তুমি কিছুক্ষণ পর আসছো, কিছুক্ষণ পর এসে দেখতেছো এখানে মৌল আছে 700টা, ছিল হচ্ছে 1000টা, আছে কয়টা? 700টা। বলো রেট কত? রেট কত? বিভাজন রেটটা কত? বিভাজন রেটটা কত ছিল? কত ছিল? তাহলে এখান থেকে আবার ক্ষয় হয়ে যাচ্ছে কত? সেকেন্ডে 10টা করে। এটাই হচ্ছে কাহিনী, ভালো করে বুঝো। এখন সেকেন্ডে এবার 10টা না, সেকেন্ডে 10টি না, যখন পরিমাণ 700, যখন মৌলের পরিমাণ 700 তখন সেকেন্ডে অবশ্যই 10টি না, কারণ 1000টা যখন ছিল তখন সেকেন্ডে রেটটা ছিল 10টি করে, কিন্তু যখন পরিমাণ এসে দাঁড়াইছে 700তে তখন সেকেন্ডে 10টি করে ক্ষয় হচ্ছে না। ধরো কয়টা? ধরো 7টা, 7টি করে ক্ষয় হয়ে যাচ্ছে। তারপরে আরো কিছুক্ষণ পর তুমি আসলা, আসার পরে মৌল এখন দেখলা 400টি আছে, মৌল আছে টোটাল 400টি, অক্ষত আছে 400টি। তাহলে এবার বিভাজন রেটটা কি সেকেন্ডে 10টি? না, সেকেন্ডে 7, সেকেন্ডে 7টি, তাহলে সেকেন্ডে 7 থেকেও কম, ধরো সেকেন্ডে 5টি, তাহলে 5টি পার সেকেন্ড। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? তেজস্ক্রিয় ক্ষয় হয়ে 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 আস্তে 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 পরিমাণটা কমতেছে, আর পরিমাণটা কমার জন্য আস্তে আস্তে সেই পরিমাণের সমানুপাতিক হারে রেটটাও, ক্ষয়ের রেটটাও কিন্তু কমতেছে। তাহলে এটাই বলা হয়েছে যে কোন তেজস্ক্রিয় ক্ষয়ের হার ওই সময় অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক যখন ক্ষয়ের হার ছিল 10 ডিকে পার সেকেন্ড, ডিকে মানে টি, ডিকে মানে টি, ডিকে পার সেকেন্ড, তেজস্ক্রিয় ক্ষয়ের একক হচ্ছে ডিকে পার সেকেন্ড। যে সেকেন্ডে কয়টি? তো সেকেন্ডে 10টি যখন ছিল তখন ছিল হচ্ছে 1000টি, যখন সেকেন্ডে 7টি পার সেকেন্ড তখন 700টি, যখন সেকেন্ডে 5টি পার সেকেন্ড তখন 400টি। তাহলে যে কোনো সময়ের তেজস্ক্রিয় বিভাজনের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক। 1000 ছিল বেশি ক্ষয়, সেকেন্ডে 10টি করে, কমে 700 কম ক্ষয়, সেকেন্ডে 7টি করে, কমে আরো 400 মানে আরো কমে গিয়ে 400, সেকেন্ডে 5টি করে ক্ষয়। তাহলে যে কোনো সময়ের তেজস্ক্রিয় বিভাজনের হার ওই সময়ের অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, দ্যাট ইজ নট কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট রেটে ক্ষয় হচ্ছে না। যে 1000 যখন ছিল তখন সেকেন্ডে 10টা, পরে 700, তখন আবার সেকেন্ডে 10টা, যখন 400 হয়ে গেছে তখন সেকেন্ডে 10টা করে 10টা করে 10টা করে ক্ষয় হচ্ছে না। 1 সেকেন্ড অতিবাহিত হচ্ছে, সেকেন্ডে রেটটাও আবার কমে যাচ্ছে। কিছু সময় যাচ্ছে রেট কমে যাচ্ছে, কিছু সময় যাচ্ছে রেট কমে যাচ্ছে, কারণ কিছু সময় গেলে কিছু পরমাণু বিভাজিত হবে, বিভাজিত হলে অক্ষত মৌলের পরিমাণ কমবে, আর অক্ষত মৌলের পরিমাণ কমলে রেটটাও কমবে, রেটটা কনস্ট্যান্ট না, এটাই তোমার বুঝতে হবে। কি ক্লিয়ার? বলো বলো ক্লিয়ার কিনা? তাহলে আমাদের উপরে কি কথা বলছে সেগুলো কি আমরা বুঝলাম কিনা? তাহলে ধরো আমি তোমার কাছে চাইতেছি টি সময়ে, এই যে টি সময়ে তেজস্ক্রিয় বিভাজনের হার কত? তাহলে টি সময়ে তেজস্ক্রিয় বিভাজনের হার, এই তেজস্ক্রিয় বিভাজনের হার দ্যাট ইজ তাৎক্ষণিক বিভাজনের হার, ডিএনডিটি, আমরা ডেলটি লিখবো না। এই বিভাজনের হারটা সমানুপাতিক কার সমানুপাতিক? এই যে এন নট, এই এন নটের সমানুপাতিক। ঠিক লিখছি? বলো ঠিক লিখছি? বলো কে বলছে দেখি? শোভন বা শোভিন আহমেদ ও বলছে ঠিক লিখি নাই, ঠিক লিখি নাই, আসলেই তো ঠিক লিখি নাই। কেন? এন নট তো আদি পরিমাণ, তুমি চাইতেছো এই সময়। আমি যদি বলতাম T0 সময়ের বিভাজন রেটটা, তখন এন নটের সমানুপাতিক হইতো, কারণ তখন এন নট ছিল, কিন্তু আমি চাইছি এই সময়। তাহলে এই সময়ের বিভাজন রেটটা এই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা কত, অক্ষত টিকে আছে কত, কত বিভাজিত হয়ে যায়নি, তার সমানুপাতিক। কি কথা বুঝছো? তার সমানুপাতিক। তাহলে ডিএনডিটি এটা কার সমানুপাতিক? এন এর সমানুপাতিক। ডিএনডিটি আমার নাম সারা, আচ্ছা এত দূর থেকে না নাম পড়া যাচ্ছে না, বুঝছো? কঠিন নাম না, কঠিন নাম না, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আমার মনিটরটা একটু দূরে থাকে তো আমি নামটা ঠিকঠাক মতো দেখতে পারি না। ওর নাম ভুল পড়ে ফেলছি।
ডিএনডিটি এটা সমানুপাতিক কার? ওই সময় অক্ষত পরমাণু সংখ্যা n এর সমানুপাতিক, তাই না? n নট n না, বুঝছো? এইবার শোনো, সামনে একটা মাইনাস। কেন? কারণ বিভাজিত হয়ে পরিমাণ কমছে না বাড়ছে? কমছে না। তো এই যে এটা হচ্ছে পরিবর্তনের হার। এবার পরিবর্তনের হারটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে, তাই না? পরিবর্তনের হারটা বৃদ্ধি হতে পারে, হ্রাস হতে পারে। তো এখানে কি বৃদ্ধি না হ্রাস? হ্রাস। তো সামনে একটা মাইনাস। এবার এই মাইনাসটা এই পাশে দেখতে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। তাহলে মাইনাসটাকে ধরে ধাক্কা দিয়ে ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে ডিএনডিটি সমানুপাতিক মাইনাস এন। তাহলে এনটা কি? এন এর পরিচয়টা একটু সুন্দর করে লিখে দিই। এন হচ্ছে ওই সময় অক্ষত পরমাণু সংখ্যা, ওই সময়ে অক্ষত পরমাণু সংখ্যা, বুঝলা? তাহলে অতএব সমানুপাতিক চিহ্ন উঠে গিয়ে আজীবন আমরা একটা ধ্রুবক নিয়ে আসছি। এখানে সেই ধ্রুবকটার নাম হচ্ছে ল্যামডা। এই ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য না, কিন্তু আমার অফলাইনে এক স্টুডেন্ট বলছে ভাই তরঙ্গ দৈর্ঘ্য কেমনে বের করব? এটা তরঙ্গ দৈর্ঘ্য না, এটা কনস্ট্যান্ট হিসেবে আনছি, কে এর পরিবর্তে আনছি। এবার ভাই কে আনতে পারতাম, ল্যামডা আনলাম, ঝামেলা লাগবে না? ঝামেলা লাগলেও কিছু করার নাই। ঝামেলা লাগবে না কেন? ঝামেলা লাগবে, ঝামেলা লাগার কি আছে আমার? ঝামেলা লাগবে না। ল্যামডা হচ্ছে এখানে অবক্ষয় ধ্রুবক, এই ল্যামডার পরিচয় হচ্ছে অবক্ষয় ধ্রুবক। ল্যামডা এখানে ক্ষয় ধ্রুবক হিসেবে আনছি। তুমি বলতে পারো ভাই মানে কেন কে দিলাম না কেন? কে তুমি নিতে পারো, কিন্তু কে নিলে তুমি না এক ঘরে হয়ে যাবা, তোমার সাথে আর দেখবা কারো সূত্র কোনো বইয়ের সূত্র টুত্র মিলবে না। সব জায়গায় ল্যামডা দিয়ে লিখছে, আমরা ল্যামডা দিয়েই লিখবো। আমরা সব জায়গার সাথে একটু মিলাই রাখবো। কেন একা তুমি এক ঘরে হয়ে পড়ে থাকবা? কে লিখে তুমি দেখবা কারোর সাথে মিলাইতে পারতেছো না, কারো সূত্রের সাথে তোমার সূত্র মিলছে না। এই কারণে বুঝে বুঝে ঠিকটাই খাটানো উচিত আর কি, মানে সবাই যেটা করছে সেটাই খাটানো উচিত, ঠিক আছে? মানে নোটেশন তো অভাব পড়ছে। এক ধরো টর্ক দিয়ে আমরা কত কিছু বুঝাই জানো, টর্ক দিয়ে টর্ক বোঝানো হয়, টাউ দিয়ে টর্ক বোঝানো হয়, টাউ দিয়ে গড়াইও বোঝানো হয়। এই অধ্যায় আছে, একটু পরে আমরা দেখবো। আজকে আজকে হয়তো পারবো না, পরের দিন দেখবো, ঠিক আছে? তো এখন এই ল্যামডার পরিচয় হচ্ছে অবক্ষয় ধ্রুবক, অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক, অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক, ঠিক আছে? অবক্ষয় বা ক্ষয় ধ্রুবক। তাহলে আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা পড়লাম, বুঝলাম। এবার শোনো, এটা আমরা একটু ফিল করতে চাই। ম্যাথ ভালোভাবে পারার জন্য, ম্যাথ ভালোভাবে বোঝার জন্য সূত্রটাকে ফিল করা জরুরি। তাহলে আমরা একটু সূত্রটাকে ফিল করতে চাই। তাহলে অবক্ষয় তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র বোঝা, তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র ভালোভাবে বোঝা, আমরা আরো ভালোভাবে সুন্দর করে বুঝতে চাই। দেখো, তুমি মনে করো বাজার থেকে একটা কুমড়া কিনে নিয়ে আসছো। এই কুমড়া হচ্ছে 64 কেজির একটা কুমড়া। কি এটা? একটা কুমড়া। কত কেজির কুমড়া? 64 কেজির কুমড়া। একটা কুমড়া কিনে নিয়ে আসছো। এবার আনার পরে তুমি তোমার আম্মাকে বলছো রান্না করেন, তো তোমার আম্মা রান্না করছে, অর্ধেক রান্না করছে একদিনে। তাহলে অর্ধেক 64 কেজি থেকে অর্ধেক নাই, অর্ধেক ভ্যানিশ, অর্ধেক তুমি খেয়ে ফেলছো। তাহলে রান্না করছে কত? 32 কেজি রান্না করছে। এই যে রান্না করছে মানে বাদ গেছে 32 কেজি। কতদিন? প্রথম দিন। এই যে প্রথম দিন, একদিনে, প্রথম দিন একদিনে 32 কেজি রান্না করে ফেলছে। তাহলে এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, বলো কুমড়া ক্ষয়ের হার, কুমড়া খাওয়ার হার ডিএনডিটি কত? তখন তুমি আমারে বলবা ভাই ডিএনডিটি 32 কেজি পার ডে। ডে পার ডে তে আমি আজকে 32 কেজি খাইছি, ঠিক আছে? 64 কেজির কুমড়া 32 কেজি একদিনে খেয়ে ফেলছো। একদিনে 32 কেজি নাই। এবার বলো এই কুমড়া শেষ হতে কতদিন লাগবে? বলো দেখি কুমড়া শেষ হতে কতদিন লাগবে? বলো বলো বলো, কে আগে বলবে? তাড়াতাড়ি বলো। 2 দিন। ইয়েস, খুবই সহজ হিসাব। 32 কেজি করে খাচ্ছি একদিনে, অতএব 1 কেজি করে খাবো 1/32 দিনে। অতএব 64 কেজি কুমড়া খাবো কত দিনে? 64/32, সুতরাং 2 দিন। বুঝছো? তাহলে আসো আমরা হিসাব করে পেয়ে গেছি কয় দিনে কুমড়া নাই হয়ে যাবে। তো তুমি দেখো এখানে আমি আবার একটু দেখাই। তুমি তোমার আম্মাকে বলছো পরের দিন আবার কুমড়া রান্না করতে। কুমড়া রান্না করছে কত? ওই বাকি 32 কেজি রান্না করছে। তাহলে এটা দ্বিতীয় দিনের ঘটনা, দ্বিতীয় দিনের ঘটনা। তো দ্বিতীয় দিনে আবার কুমড়া রান্না করছে 32 কেজি, তারপরে শেষ কুমড়া। তাহলে এবার দ্বিতীয় দিন, এটা তো প্রথম দিন, এটা প্রথম দিনের কুমড়া ক্ষয়ের হার।
আর এটা হচ্ছে দ্বিতীয় দিনে কুমড়া খাওয়ার হার। তাহলে দ্বিতীয় দিনের কুমড়া খাওয়ার হার ডিএনডিটি সেটাও কত 32 কেজি পার ডে। তাহলে শোনো এবার ভালো করে, কোন একটা তেজস্ক্রিয় মৌল ছিল 64 কেজি, তো সেই তেজস্ক্রিয় মৌল থেকে একটা নির্দিষ্ট রেটে তেজস্ক্রিয় বিভাজন ঘটতেছে, একটা নির্দিষ্ট রেটে। ভালো করে শুনিও, ভালো করে শুনিও, কেউ লিখবা না, ভালো করে শুনিও। 64 কেজি তেজস্ক্রিয় মৌল ছিল একটা নির্দিষ্ট রেটে, সেই নির্দিষ্ট রেটটা কত? সেই নির্দিষ্ট রেট কত? সেটা নির্দিষ্ট রেটটা কত? 32 কেজি পার ডে। তাহলে রেটটা কনস্ট্যান্ট, ধ্রুবক রেট, ধ্রুবক রেট, রেটটা একই। দেখো রেটটা চেঞ্জ হচ্ছে না, রেট একই, ধ্রুবক রেটে 32 কেজি পার ডে। এই রেটে কুমড়া ক্ষয় হয়ে যাচ্ছে। প্রথম দিন পর 32 কেজি, তারপরের দিন পর 0, শেষ। তারপরের দিন পর 0, শেষ। এই হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র, বুঝলা? এভাবেই তেজস্ক্রিয় বিভাজন হয়, এভাবেই তেজস্ক্রিয় বিভাজন হয়। ঠিক আছে? সরবিন বলছে না 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 না, এমনে না। হ্যাঁ, সুন্দর কথা বলছো, এমনে না, এটা ভুল। এভাবে তেজস্ক্রিয় বিভাজন হবে না। আমরা অনেকে এভাবে ভাবি ঐকিক নিয়মে ম্যাথ করি, এই কারণে কোনো ম্যাথ আর মেলে না। তাহলে আগে কনসেপ্ট সুন্দর করে বুঝতে হবে, তারপরে ম্যাথ। তাহলে এটা এভাবে হবে না, এভাবে হবে না। তাহলে এভাবে তেজস্ক্রিয় ক্ষয় ঘটে না। তুমি কুমড়া এভাবে খাইতে পারো, কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়টা এভাবে হয় না, এভাবে তেজস্ক্রিয় ক্ষয় হয় না। কারণ তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রে বলা হয়েছে কোন তেজস্ক্রিয় বিভাজনের হার ওই সময় অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। দ্যাট মিন্স রেট কনস্ট্যান্ট না, একই রেটে তেজস্ক্রিয় বিভাজন হচ্ছে না। এখানে আমি কুমড়া খাওয়ার রেটটা একই বানাই ফেলছি, একই রেটে কুমড়া খাচ্ছ, একই রেটে কুমড়া ক্ষয় হচ্ছে, একই রেটে তেজস্ক্রিয় বিভাজন হয় না। তাহলে এটা হবে না, ঠিক আছে? তাহলে এইটা না। তাহলে তেজস্ক্রিয় বিভাজনের ঘটনাটা আমরা ফিল করতে চাই, কেমন ভাবে ঘটে, কেমন ভাবে ঘটে। আসো আমরা আরেকটা উদাহরণ দিই। কুমড়া 64 কেজি, ঠিকই আছে, 64 কেজির কুমড়া। তুমি তোমার আম্মাকে বলছো রান্না করেন, তোমার আম্মা রান্না করছে প্রথম দিনে রান্না করছে 32 কেজি, ঘটনা সত্য। এবার তুমি প্রত্যেকদিন কুমড়া রান্না করার আগে বা কুমড়া খাওয়ার আগে সামনের দিনের কথা ভাবো, ভবিষ্যতের কথা ভাবো। ওটা হচ্ছে ভবিষ্যতের কথা ভাবে নাই, ঠিক আছে? আমাদের সময় ইংরেজি বইতে, আমরা যখন পড়াশোনা করছি জুনিয়র লেভেল, তখন আমাদের ইংরেজি বইতে একটা গল্প ছিল, ঘাস ফড়িং আর পিঁপড়ার গল্প। ঠিক আছে? যে তারা আর কি চাষবাস করতো, একজন জমাইতো আর একজন হচ্ছে চাষবাস করে সাথে সাথে খেটে ফেলতো। তো যে খেটে ফেলতো তার এক সময় দুর্ভিক্ষের সময় তার তো অভাব লেগে গেল আর কি। আর পিঁপড়া আস্তে আস্তে জমাইতো, পিঁপড়ার আর অভাব লাগে নাই। ঠিক আছে? আর কি কি যেন পড়ছিলাম, ভুলে গেছি। যাই হোক, আসো। তাহলে এই যে তুমি সামনের দিকের কথা, সামনের দিনের কথা চিন্তা করে তারপরে তুমি কুমড়া খাইতেছো, অর্থাৎ প্রথম দিন 64 কেজি, তুমি চিন্তা করলো আগে বেশি তো আছে, 64 কেজি অর্ধেক খেয়ে ফেলি, অর্ধেক খেয়ে ফেললা 32 কেজি। কিন্তু পরের দিন রান্না করার সময় আবার দেখাচ্ছ আজকে তো 32 কেজি আছে, আজকে 32 কেজি খাইলে সামনের দিন তো কিছু খাইতে পারবো না। তুমি কি করছো? অর্ধেক করছো। তুমি এখান থেকে আবার অর্ধেক করছো, অর্ধেক করে 16 কেজি রান্না করছো, 16 কেজি আছে। আবার পরের দিন 16 কেজি থেকে 8 কেজি রান্না করছো, ঠিক আছে, 8 কেজি আছে। তারপরের দিন আবার 4 কেজি রান্না করছো, 4 কেজি আছে। এভাবে চলতেছে ঘটনাটা, এবার এভাবে করতেছে। তাহলে প্রথম দিন, এটা প্রথম দিনের ঘটনা, এটা দ্বিতীয় দিনের ঘটনা, এটা তৃতীয় দিনের ঘটনা, চতুর্থ দিনের ঘটনা। দেখো কুমড়া কিন্তু চতুর্থ দিন পরও 4 কেজি অবশিষ্ট আছে, কুমড়া কিন্তু শেষ হয় নাই। প্রথম দিনে কুমড়া খাওয়ার রেট, প্রথম দিনে কুমড়া খাওয়ার রেট দেখো কতটুকু কুমড়া নাই হয়ে গেছে। 64 থেকে 32 নাই হয়ে গেছে 32 কেজি। তারপরে 32 থেকে 16 নাই হয়ে গেছে 16 কেজি। 16 থেকে 8 নাই হয়ে গেছে 8 কেজি। 8 থেকে হচ্ছে 4 নাই হয়ে গেছে 4 কেজি, নাই হয়ে গেছে 4 কেজি। তাহলে আমি যদি প্রথম দিনের রেট বলি, প্রথম দিনের কুমড়া খাওয়ার রেটটা যদি প্রথম দিনের বলি, তাহলে প্রথম দিনের রেট ডিএনডিটি দ্যাট ইজ 32 কেজি পার ডে। পরের দিনের যদি রেট বলি, দ্বিতীয় দিনের যদি রেট বলি, রেট একই না, দেখো 16 কেজি পার ডে। তারপরের দিনের রেট যদি বলি, 3 নম্বর দিনের রেট তেজস্ক্রিয় ক্ষয়ের হার, কুমড়া ক্ষয়ের হার 8 কেজি পার ডে। তারপরে ডিএনডিটি চতুর্থ দিন, সেটা হচ্ছে 4 কেজি পার ডে। তাহলে দিনে তেজস্ক্রিয় বিভাজনের যে রেট ক্ষয়, সেইটা দেখো কেমন ভাবে হচ্ছে, সেটা কিন্তু কনস্ট্যান্ট রেটে হচ্ছে না। তা আমি তোমাকে বললাম আচ্ছা তুমি প্রত্যেকদিন যে কুমড়া খাইতেছো, যে হারে কুমড়া খাইতেছো, সেই কুমড়া খাওয়ার সাথে কুমড়া ক্ষয়ের হারের সাথে কি পরিমাণ কুমড়া তোমার অবশিষ্ট থাকছে তার একটা সম্পর্ক আমাকে বলো তো, তার একটা সম্পর্ক তুমি আমাকে বলো তো। তো তখন তুমি কি সম্পর্কটা বলবা, দেখো ভালো করে, দেখো সম্পর্কটা কি বলবা।
দেখো তাকাও, ছিল 64 কেজি, বিভাজন রেট 32, বেশি ছিল, অক্ষত পরিমাণ ছিল বেশি, খাইছো বেশি। কমে গেছে, অক্ষত পরিমাণ এখন আছে, মজুদ আছে 32, রেট হচ্ছে 16, মজুদ আছে 16, রেট হচ্ছে 8, মজুদ আছে 8, রেট হচ্ছে 4। তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক বলো। মানে সম্পর্ক বলতে হবে না, মান দিয়ে সম্পর্ক বলতে হবে না, তুমি সম্পর্ক বলবা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, এইটা বলবা। যে কোনো সময়ের বিভাজনের হার, যে কোনো সময়ের কুমড়া খাওয়ার হার ওই সময়ের অক্ষত কুমড়ার মজুদ পরিমাণের সমানুপাতিক। এটাই তো তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্র। অর্থাৎ রেটটা কনস্ট্যান্ট না। তুমি বলতে পারো ভাই আপনি তো অর্ধেক অর্ধেক করে দেখাইছেন, আমি অর্ধেক করে দেখাইছি, তুমি 1/3 দেখাও, সমস্যা কি? 64 কেজির 1/3 খাইছে, পরের দিন বাকি 1/3 খাইছে, তারপরের দিন তার 1/3, তারপরের দিন তার 1/3, এইভাবে হবে। কেউ যদি 1/4 নিয়ে হিসাব করে, তার 1/4 নিয়ে হিসাব হবে। ঠিক আছে, আমি এখানে অর্ধেক দিয়ে দেখাইছি, তুমি অর্ধেক না দিয়ে 1/3 দিয়ে দেখাও, 1/4 দিয়ে দেখাও, কোনো ম্যাটার না, একই জিনিস, সবই হিসাব একই রকম। অর্থাৎ যা আছে তার অর্ধেক, আবার যা আছে তার অর্ধেক, আবার যা আছে তার অর্ধেক। তাহলে বিভাজন রেটটা সময়ের সাথে ধ্রুবক না, বিভাজন রেটটা কনস্ট্যান্ট হচ্ছে না, বিভাজন রেটটা হচ্ছে ওই সময় যে পরিমাণ মজুদ আছে তার পরিমাণের সমানুপাতিক। তাহলে এটা ফিল করতে হবে তোমার, বুঝতে পারছো? ঠিক আছে, এই 1/2টাই হচ্ছে উল্টা মানে ল্যামডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটা আমরা আসবো, ল্যামডাতে আমরা পরে আসবো, আপাতত আমরা আগে ফিল করি, ব্যাপারটা বুঝি। দেখো এভাবে তুমি কুমড়া খাইলে কুমড়া জীবনও শেষ হবে না, এভাবে কোনো তেজস্ক্রিয় বিভাজন হলে সেই তেজস্ক্রিয় বিভাজন কখনোই শেষ হবে না, অসীম সময় ধরে তেজস্ক্রিয় বিভাজন চলবে। এভাবে কুমড়া খাইলে কখনো কুমড়া শেষ হবে না, কেন? 64 কেজি থেকে 32, 32 থেকে 16, 16 থেকে 8, 8 থেকে পরের দিন খাইছো পরিমাণ যেটুকু খাইছো বাদ দিয়ে আছে 4, 4 থেকে অবশিষ্ট আছে 2, 2 থেকে 1 কেজি, 1 কেজি থেকে হাফ কেজি, ঠিক আছে, হাফ কেজি থেকে 1/4, 1/4 থেকে 1/8, 1/16, 1/32, 1/64, চলবেই 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 চলবেই। ঠিক আছে, একটা গসীম গুণাত্মক ধারার মতো চলবে, এভাবে চলতেই থাকবে। কতদিন ধরে তুমি কুমড়া খাইতে পারবা? কতদিন? তুমি কি, তুমি মরে যাবা, তুমি মরে যাবা, তারপরও কুমড়া শেষ হবে না। তোমার ছেলে মেয়ের প্রজন্ম শেষ, নাতি নাতনির প্রজন্ম শেষ, তাদের নাতি নাতনিরা চলে আসছে, কিন্তু কুমড়া শেষ হবে না, কুমড়া কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক আছে, অনেক ভাই কুমড়া তো শেষ, এক সময় তো শেষ হয়ে যাবে, না শেষ হবে না, যা অবশিষ্ট থাকবে মাইক্রোস্কোপের নিচে দিয়ে, মানে প্রথম দিন ধরো কুমড়া রান্না করতে একটা কড়াই লাগছিল, পরে আর কড়াই টড়াই লাগবে না, দেখবা মাইক্রোস্কোপের নিচে দিয়ে কুমড়া রান্না করা লাগবে, বুঝছো? তাহলে এরকম হবে, ঘটনাটা হবে এরকম। এই তেজস্ক্রিয় বিভাজনটা অসীম সময় ধরে চলবে, অসীম সময়। ঠিক আছে, একেবারে অসীম সময় ধরে, অর্থাৎ পৃথিবী সৃষ্টির শুরু সময় যে তেজস্ক্রিয় বিভাজনটা শুরু হয়েছে, সেই তেজস্ক্রিয় বিভাজনটা আজকে অবধি চলতেছে। এখন কথা হচ্ছে কি ভাই, আমরা বুঝতে পারি না কেন? আমরা একটা তেজস্ক্রিয় বিভাজন, যেমন বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ফলে বিভিন্ন এলাকা দীর্ঘদিনের জন্য ড্যামেজ থাকে, বিভিন্ন এলাকা দীর্ঘদিনের জন্য রেস্ট্রিক্টেড থাকে, যে এলাকায় মানুষ বসবাস করতে পারবে না। যেমন রাশিয়ার একবার একটা এরকম দুর্ঘটনা ঘটছিল। ঠিক আছে, আমাদের বাংলাদেশে যে রূপপুর পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু ওই এলাকাটা দীর্ঘদিনের জন্য মনে করো যে নিষিদ্ধ ঘোষিত হবে। এরকম নিউক্লিয় যে পাওয়ার প্ল্যান্ট গুলো, এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়। ঠিক আছে, সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়। যদি কোনোভাবে তেজস্ক্রিয় বিভাজন একবার শুরু হয়ে যায়, তাহলে ওই এলাকাটা মানুষ বসবাসের জন্য অনুপযোগী হয়ে যাবে, কারণ তেজস্ক্রিয় যে রশ্মিগুলা, এই রশ্মিগুলা মানব শরীরের জন্য খুবই মানে ক্ষতির কারণ, বিশেষ করে ক্যান্সার বা অন্যান্য মনে করো যে মারাত্মক মারাত্মক কিছু রোগের কারণ হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। তো তাই মানে ওই যে রাশিয়ার যে দুর্ঘটনাটা ঘটছিল, ওই এলাকায় মনে করো যে একটা সময় গিয়ে কয়েক বছর পরে, কয়েকশো বছর পরে গিয়ে কিন্তু আবার মানুষ বসবাসের উপযোগী হবে। তো তার মানে কি তেজস্ক্রিয় বিভাজন কি শেষ হয়ে গেছে? না। প্রথম দিনে দেখো, প্রথম দিনে 32 কেজি কুমড়া রান্না করছো, এটা মানুষের চোখে পড়ার মতো, এটা চোখে পড়ার মতো, রেটটা অনেক বেশি। ঠিক আছে, রেটটা অনেক বেশি, কিন্তু আস্তে 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 সময় যাবে, রেটটা কমতে থাকবে, রেটটা কমতে 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 কয়েক প্রজন্ম পরে বা মনে করো 1 বছর পরে তুমি যখন কুমড়া খাচ্ছ, ওটা চোখেই দেখা যাবে না। তাহলে রেট অনেক কমে গেছে না? তাহলে ওইটার নগণ্য, ওইটা নেগলিজিবল হয়ে গেছে খুবই। তো এই কারণে আমরা দীর্ঘদিন ব্যবহার ফলে ট্রিপলিতে পড়লে কি পাওয়ার প্ল্যান্টে কাজ করা লাগে? ট্রিপলিতে পড়ে তো অনেক দিকে যাওয়া যায়। তো ট্রিপলিতে পড়লে পাওয়ার প্ল্যান্টে কাজ করার মনে করো যে সম্ভাবনা থাকে, তোমার যদি ইচ্ছা থাকে, প্যাশন থাকে। এই যে আমার একটা ফ্রেন্ড, এই যে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, তার নাম হচ্ছে অভিজিৎ। সে হচ্ছে এই যে মিরপুরে একটা ইউনিভার্সিটি টিচার হিসাবে ছিল। তো ও হচ্ছে এই যে রূপপুরে এই যে কয়েকদিন আগে জয়েন করলো, রূপপুর পাওয়ার প্ল্যান্টে জয়েন করছে। ঠিক আছে, স্টার্টিং স্যালারি খুবই হাই, একটা স্টার্টিং স্যালারি নিয়ে এসে জয়েন করছে। তো এরকম যদি মনে করো যে কারো যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্যাশন থাকে, হ্যাঁ পাওয়ার পয়েন্টে জব করতে পারবা, কোনো সমস্যা নেই।
দাদা কি জব করে? না, আমি জব করি না, আমি তো পাথর ভাঙি। এই যে আমি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করি। এটাই আমার জব। হ্যাঁ, আমি তো গরিব মানুষ রে, ঠিক আছে? ওকে। তাহলে যে কথাটা বলতেছিলাম আর কি, কইছিলাম বলো তো, ভুলে গেলাম, কইছিলাম। হ্যাঁ, এই যে দীর্ঘদিন ধরে তেজস্ক্রিয় বিভাজন ঘটতে ঘটতে এক সময় রেটটা অনেক কম চলে আসে। তো তখন সেই রেটটা আর মানব শরীরের জন্য ক্ষতিকর হয় না, এই কারণে ওই এলাকায় আবার মানুষজন বসবাস করতে পারে। যেমন তুমি একটা জিনিস দেখবা, ধরো কোনো রুম রং টং করা হইলে, বা মনে করো যে ইন্টেরিয়ার ডিজাইন করা হইলে, বার্নিশ টার্নিশ করা হইলে, মানে প্রথম রুমে একটা রঙের গন্ধ থাকে। রুমে ঢুকলে চোখ জ্বালা পোড়া করে, রঙের একটা গন্ধ থাকে, ঝাঁঝালো একটা ঝাঁজ থাকে রঙের। কিন্তু আস্তে আস্তে দীর্ঘ সময় পরে, ধরো 1 মাস 2 মাস পরে কিন্তু ওই রঙের ওই ঝাঁজটা আর থাকে না। তো এই যে এই ব্যাপারগুলোই কিন্তু তেজস্ক্রিয় ঘটনা, ঠিক আছে? এই ব্যাপারগুলোও কিন্তু তেজস্ক্রিয় ঘটনার মতোই আর কি, ঠিক আছে? তাহলে আমরা তেজস্ক্রিয় বিভাজনটা খুব সুন্দর করে বুঝছি। তো চলো এবার আমরা দেখি, একটু হিসাব নিকাশ শুরু করি যেগুলো আমাদের লাগবে। আমি দেখো যে উদাহরণগুলা দিই, তুমি ম্যাথ পড়তে গিয়ে যদি কখনো কোনো সমস্যায় পড়ো, এই উদাহরণগুলোর কাছে চলে আসবা, দেখবা তোমার পানির মতো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ধরো একটা ম্যাথ করতেছো, কোথাও কিছু বুঝতে সমস্যা হচ্ছে, সুন্দর করে কুমড়াতে চলে আসবা, এই কুমড়া থিওরি এখানে চলে আসবা, দেখবা পানির মতো সহজ হয়ে গেছে জিনিসগুলা, যেগুলো আমরা স্টুডেন্ট লাইফে পড়তে গিয়ে নিজেরা অনেক সমস্যা ফেস করছি। তারপরে এই জিনিসগুলো যখন নিজেদের মতো করে উদাহরণ করে ফিল করে নিতে পারছি, তখন ব্যাপারগুলো কিন্তু অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু সেই জিনিসগুলা খুব সুন্দর করে তোমাদের আর চিন্তা করার সুযোগ দেওয়া হয় না, আমরা সুন্দর করে শিখাই দিই, ঠিক আছে? আসো এবার আমরা হিসাব নিকাশ করব। তো মনে করো কোন একটা তেজস্ক্রিয় বিভাজন ঘটতেছে, আমরা চাইতেছি টি সময় অক্ষত পরমাণু সংখ্যা বের করতে। তাহলে টি সময়ে অক্ষত পরমাণু সংখ্যা বের করতে চাই, অক্ষত পরমাণু সংখ্যা বের করতে চাই, টি সময়ে অক্ষত পরমাণু সংখ্যা, টি সময়ে অক্ষত পরমাণু সংখ্যা বের করতে চাই। তাহলে ভাইয়া ধরো এই হচ্ছে একটা তেজস্ক্রিয় মৌলের আদি পরিমাণ শুরুতে t=0। এবার তেজস্ক্রিয় বিভাজন ঘটতে ঘটতে একটা সময় পর, ধরো টি সময় পর, যে সময় আমি চাইতেছি হিসাব করতে চাইতেছি, t=t সময় পর এখন অবশিষ্ট আছে n পরিমাণ। তো আমরা এই অবশিষ্ট n এইটা বের করতে চাই যে কতগুলো পরমাণু এখন অবশিষ্ট আছে। আদিতে যদি n নট থাকে তাহলে টি সময় পর কতগুলো অবশিষ্ট আছে, এর অবক্ষয় ধ্রুবকটা বলে দিচ্ছে। অবক্ষয় ধ্রুবকটা আমাদের দেওয়া থাকবে, এই অবক্ষয় ধ্রুবকটা হচ্ছে ল্যামডা, এটা গিভেন। তাহলে আমাদের n বের করতে হবে। তা আসলে n হিসাব করা যায় কিভাবে? তুমি আমাকে একটা সূত্র দিছো, সেই সূত্রটা হচ্ছে এটা, যে ভাই তেজস্ক্রিয় বিভাজনের রেট dn/dt এটা সমান সমান মাইনাস ল্যামডা n, অক্ষত পরমাণু সংখ্যা সমানুপাতিক, যেখানে ল্যামডা হচ্ছে অবক্ষয় ধ্রুবক এবং মাইনাস হচ্ছে হ্রাস পাচ্ছে তাই বোঝানোর জন্য। তুমি এটা আমাকে দিছো, দেখো আমার এইটা দিয়ে লাভ নাই, আমার লাগবে n, তুমি আমাকে ধরাই দিছো হাতে dn, আমার লাগবে n, তুমি আমাকে ধরাই দিছো dn/dt, তুমি আমাকে রেট ধরাই দিছো, কিন্তু আমি চাচ্ছি রেট না, আমি চাচ্ছি টি সময় পর অক্ষত পরমাণু সংখ্যা n কত, ক্যাপিটাল লেটার, এই nটা কত চাচ্ছি। দেখো dv/dt সমান সমান সামথিং, আমি এখান থেকে বেগ চাই, কি করতে হবে? আমি তোমার কাছে বেগ চাইছি, তুমি আমাকে dv/dt ধরাই দিছো, dv/dt দ্যাট মিন্স ত্বরণ ধরাই দিছো। তাহলে dv/dt এটা থেকে যদি আমি বেগ পাইতে চাই, dv থেকে যদি আমি বেগ পাইতে চাই, কি করব? ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার এখানে dn আছে, dn থেকে n পাইতে চাই, কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, সহজ কথা। বা আরেকটা জিনিস তোমাকে বলি, আমরা কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করি, যেমন তুমি সরল সন্ধিতে স্পন্দন অধ্যায়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছো, d² x dt² প্লাস ω² x = 0, এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে যতবার ডিফারেন্সিয়েশন করা ততবার ইন্টিগ্রেশন করতে হয়, একেবারে ধ্রুব সত্যি কথা, দুনিয়া উল্টে গেলেও এই কথা নড়চড় হবে না। কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে, যেমন এটা x এর ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি সলভ করে x বের করতে চাই, ওই যে x = a sin ωt প্লাস ডেল, আমরা জানি না, ওইটা আমরা বের করতে চাই। এটা বের করতে গেলে এই সমীকরণটাকে অ্যাট লিস্ট দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে। কেন? কারণ এটা দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে। বুঝলাম কিভাবে? ওই যে d² x dt² দুইবার। তাহলে কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, তাকে অর্ডার মানে হচ্ছে এই যে দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, এর অর্ডার হচ্ছে 2। তোমরা যারা মনে করো যে যখন ইঞ্জিনিয়ারিং পড়বা তখন তোমাদের ম্যাথের একটা কোর্স থাকবে ODE আর PDE, অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার টেকনিক জানতে হবে। তো সেই টেকনিকের মূল কথাটা হচ্ছে এইটা, যে যার অর্ডার যত তাকে সলভ করতে গেলে ততবার ইন্টিগ্রেশন করা লাগবে।
তো এর অর্ডার 2 কারণ এ দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে, তাহলে একে সলভ করে x এর সমীকরণ x = a sin ওমেগা t প্লাস ডেল এটা বের করতে গেলে আমার দুইবার ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে তুমি বলো এর অর্ডার কত? এটাও একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। dn dt কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে? একবার। তাহলে একে যদি আমি ইন্টিগ্রেশন মানে একে যদি এখান থেকে যদি আমি n বের করতে চাই এট লিস্ট একে একবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে dn dt ইন্টিগ্রেশন করব, কিন্তু ইন্টিগ্রেশন করার মতো অবস্থা এটা নেই। একটা কাজ করি, dn এর নিচে n টাকে নিয়ে আসি আর মাইনাস ল্যামডা dt, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রেশন করার মতো অবস্থায় আসবে। দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম। ইন্টিগ্রেশন সাইন দিলে তো লিমিট দিতে হবে, তো লিমিট কি আমরা কিভাবে দিব? আসো, মাইনাস ল্যামডা dt, যেহেতু dt t এর লিমিট t 0 থেকে t, 0 থেকে এই যে t, আর এখানে dn বাই n, তাহলে dn তার লিমিট n নট থেকে n, n নট থেকে n লিমিট। ওকে, তো আমরা তো জানি, আমরা তো ছোটবেলা থেকে শিখে আসতেছি 1/x dx তার ইন্টিগ্রেশন করলে ln x হয়। তাহলে ঠিক তেমনি ভাবে এখানে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এটা হবে ln n, যার লোয়ার লিমিটটা n নট আর আপার লিমিটটা n, সমান সমান মাইনাস ল্যামডা বাইরে গেল, dt কে ইন্টিগ্রেশন করলে t, তো t মাইনাস 0, তাহলে ln n মাইনাস ln n নট, ln এর ক্ষেত্রে বিয়োগ, এই যে ln n মাইনাস ln n নট সমান সমান মাইনাস ল্যামডা t। তো আমরা এই পাশে লিখি, তাহলে কি পাচ্ছি? ln এর ক্ষেত্রে বিয়োগ মানে ভাগ, তাহলে ln n বাই n নট এটা সমান সমান হচ্ছে মাইনাস ল্যামডা t। আমার দরকার n, এখানে আমি পাচ্ছি ln n বাই n নট, তো ln কে ওই পাশে পাঠাই দিলে n টি ln, আসলে ln কে আর ওই পাশে পাঠাচ্ছি না, উভয় পক্ষে আমরা e ভিত্তিক ln নিচ্ছি আর কি। তাহলে e ভিত্তিক পারো তো, এই হিসাবগুলো তো পারো, তোমরা জানো n বাই n নট একবারে লিখলাম n টি ln e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। আমাদের দরকার n, পেয়ে গেছি আমরা n, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t, n ইকুয়াল টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা t। তাহলে এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়ের কারণে t সময় অক্ষত পরমাণুর সংখ্যা n এর মানটা কত? n নট আদি পরমাণুর সংখ্যা, ল্যামডা অবক্ষয় ধ্রুবক, আর t হচ্ছে তুমি কোন সময় অক্ষত পরমাণুর সংখ্যা বের করতে চাইতেছো সেই t এর মানটা বসা দিবা, কাজ শেষ। বুঝছো? তাহলে এই হচ্ছে হিসাব নিকাশ। কি কথা বললাম? এবার আমরা কি করব, একটা গ্রাফ এঁকে দেখতে চাই তেজস্ক্রিয় বিভাজনের একটা গ্রাফে n এর সাথে t এর সম্পর্কটা কেমন, n এর সাথে t এর সম্পর্কটা কেমন। এটা t আর এটা হচ্ছে n, n হচ্ছে অক্ষত পরমাণুর সংখ্যা আর t হচ্ছে সময়। তো সময় গেলে অক্ষত পরমাণুর সংখ্যা তো কমবে, স্বাভাবিক। তো মনে করো আদিতে একেবারে শুরুতে এই যে t0 তে পরিমাণ হচ্ছে n নট, আদি অক্ষত পরমাণুর সংখ্যা n নট। তাহলে আস্তে আস্তে সময় গেলে কি হবে? সময় গেলে আস্তে 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 পরমাণুর সংখ্যা কমবে, তাই না? তাহলে সময় যাবে, সময় আস্তে আস্তে যাবে আর সামনের দিকে আগাবে, অক্ষত পরমাণুর সংখ্যা কমবে, ব্যস্তানুপাতিক এভাবে যাবে, তাই তো? বলো, সরল লেখা না? আচ্ছা সরল লেখা না, তাই তো? তাহলে সরল লেখা হবে না সরল লেখা হবে না, তাহলে কেমন হবে? এটা হবে এক্সপোনেনশিয়াল গ্রাফ, এক্সপোনেনশিয়াল হ্রাস। এক্সপোনেনশিয়াল বৃদ্ধির গ্রাফ হয় এরকম, বুঝছো? আর এক্সপোনেনশিয়াল হ্রাসের গ্রাফ হবে এরকম, এক্সপোনেনশিয়াল হ্রাস। তাহলে এক্সপোনেনশিয়াল হ্রাস তার গ্রাফটা হবে এরকম, এই যে এখান থেকে এইভাবে কমতে থাকবে, এইভাবে কমতে থাকবে। তুমি খবরদার এক্স অক্ষের সাথে মিশাই দিও না, কারণ ওই যে কখনো শেষ হবে না, একটা তেজস্ক্রিয় বিভাজন শেষ হইতে অসীম সময় লাগে। তাহলে একেবারে এক্স অক্ষের সাথে মিশাবে না, একটু ফাঁকা রাখবা আর কি, একটু ফাঁকা রাখবা। তো এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে, এক্সপোনেনশিয়াল হ্রাস। আমাদের যদি মনে করো কনফিউশন থাকে যে ভাই গ্রাফটা আসলে কি এরকম হয়, যদি কনফিউশন থাকে আমরা একটু দেখো ডেসমাসে দেখে নিই। y ইকুয়াল টু, যেমন আমরা তুলনা করি, আসো দেখো, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে n এর জায়গায় y অক্ষে n না হচ্ছে n নট ধ্রুবক, ধরো n নট হচ্ছে ধ্রুবক, ধ্রুবক ধরলাম a, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা ধ্রুবক, ধরো ল্যামডা হচ্ছে b, আর t এর জায়গায় নেওয়া হয়েছে x, দেখো t নেওয়া হয়েছে x অক্ষে। তাহলে y ইকুয়াল টু a ই টু দি পাওয়ার মাইনাস bx, মানে সহজ কথা y ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার মাইনাস 2x বা ই টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমরা যদি আঁকি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ধরো মাইনাস x বা মাইনাস ধরো 2x দিলাম। এই যে দেখো গ্রাফটা কেমন, এটার একটু বড় করি, বড় হ, এই দেখো, এই ঠিক আছে। এটা কিন্তু কখনো এক্স অক্ষের সাথে মিশবে না,
ঠিক আছে, কখনো এক্স অক্ষের সাথে মিশবে না, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল হ্রাস। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম এবং টি সময় অক্ষত পরমাণু সংখ্যার গ্রাফটাও কিন্তু সময়ের সাথে এঁকে ফেললাম। তাহলে সময় যাবে পরিমাণ কমবে, ঠিক আছে, সময় গেলে কি হবে না, সাধন হবে না, বুঝছিলাম? তাহলে আসো ভালো করে পড়াশোনা করি এখন থেকে। সময় যদি চলে যাবে তাহলে দেখবা আস্তে আস্তে ক্যাপাবিলিটি কমবে। একটা সময় দেখবা কি যে যত বড় হবা তত দেখবা ব্রেনের মানে ধরে রাখার ক্ষমতা কমে। আমি না এখন কোনো কিছু যদি একটু মুখস্থ করতে চাই আমার মনেই থাকে না, মুখস্থ করতে মনে থাকে না, পড়া, বুঝলা, তাও অনেক কষ্ট হয় মুখস্থ করতে। কিন্তু আগে কত কিছু মুখস্থ করে একেবারে ঠুটস্থ রাখছি, কল্পনার বাইরে। এবার আসো কি লিখবো, এবার লিখবো হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু তো নামের মধ্যেই সংজ্ঞা আছে, অর্ধায়ু মানে অর্ধেক আয়ু। অর্ধায়ু মানে অর্ধেক, কি করলাম এটা, অর্ধায়ু মানে অর্ধেক আয়ু, অর্থাৎ কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে। তাহলে আমরা একটু ডেফিনেশনটা লিখি। কোন তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বলে। অর্ধেক পরিমাণ ক্ষয় হওয়া মানে অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকা। আসো আমরা অর্ধায়ু বের করতে চাই। অর্ধায়ুকে টি হাফ দিয়ে লেখা হয়। অর্ধায়ুকে প্রকাশ করা হয় বড় হাতের টি, নিচে ছোট্ট করে হাফ লেখা হয়, টি হাফ, ক্যাপিটাল লেটার টি আর নিচে হাফ লেখা হয়। তাহলে অর্ধায়ু হচ্ছে যে সময় কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হয়, অর্ধেক পরিমাণ ক্ষয় হলে অবশিষ্ট থাকে অর্ধেক পরিমাণ। তাহলে ধরো এইটা একটা তেজস্ক্রিয় মৌলের আদি পরিমাণ এন নট, তেজস্ক্রিয় বিভাজন হতে 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 এখন অবশিষ্ট আছে এন, কিন্তু সেই এন হচ্ছে এন নটের অর্ধেক। তাহলে অর্ধেক ক্ষয় হয়ে গেছে, তো স্বাভাবিক, খুবই কমন সেন্স, 100টা মৌল ছিল, অর্ধেকটা ক্ষয় হয়ে গেছে, 50টা ক্ষয় হয়ে গেলে তো 50টাই থাকবে। তাহলে অর্ধেক ক্ষয় হয়ে গেলে অর্ধেক অবশিষ্ট থাকবে। তো অর্ধেক ক্ষয় হইতে যে সময় বা অর্ধেক অবশিষ্ট থাকতে যে সময়, দুটো কথার মিনিং কিন্তু একই। আসলে শুরুর ব্যাপারটা টি ইকুয়াল টু 0 আর এইটা হচ্ছে টি ইকুয়াল টু টি, কিন্তু এই টিটাই এখন টি হাফ, কারণ অর্ধেক ক্ষয় হতে যে সময়টা লাগে সেই সময়টাকে আমরা অর্ধায়ু বলি। তো অর্ধায়ুটা আমরা বের করতে চাই, এ তো খুবই সহজ জিনিস। একটু আগে আমরা তেজস্ক্রিয় বিভাজনের যে সূত্রটা আমরা পাইলাম, ঠিক আছে, অক্ষত পরমাণু সংখ্যা এন বের করার যে সূত্রটা আমরা পাইলাম, ওই সূত্র থেকেই তুমি অর্ধায়ুটা সুন্দর করে হিসাব করে বের করতে পারবা। তো সবাই একটু তাকাও দেখি, আমরা অর্ধায়ুটা বের করতে চাই, স্পেশালি এই সময়টা যে সময় অক্ষত পরমাণু সংখ্যা কমে এসে পূর্ববর্তী আদি সংখ্যার অর্ধেক হয়। n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে আমরা কি করব, n এর জায়গায় n নট বাই 2 বসাবো, অর্থাৎ যখন t ইকুয়াল টু টি হাফ তখন ভাইয়া n ইকুয়াল টু n নট বাই 2 এখানে বসাই দিব। তাহলে n এর জায়গায় বসাই দিলাম n নট বাই 2, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। আর ছোট টি কে ছোট টি লিখবো না, কারণ ছোট টি এখন টি হাফ, কারণ আমি এখানে n নট বাই 2 বসাইছি। এবার n নট কাটাকাটি দুই পাশ থেকে, তাহলে n নট কাটাকাটি, এখানে থাকলো 1/2 আর এটা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে দেখো তো এটাকে 1/2 আর এটাকে 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ লেখা যায়। এবার উল্টে দিলে 2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ, উল্টে দিলাম। এবার উল্টে দিয়ে উভয় পক্ষে লন নিব, লন 2, তাহলে লন ই টু দি পাওয়ার ল্যামডা টি হাফ। দেখো লন ই তার পাওয়ার, তো লন ই তার পাওয়ার থাকলে পাওয়ারটা লনের সামনে চলে আসে, তাহলে লন 2 ল্যামডা টি হাফ লন ই, দ্যাট ইজ 1, লন ই এটা 1, তাই না, লন ই তো 1, তাহলে কি থাকলো লন 2 ল্যামডা টি হাফ। তাহলে টি হাফটাই আমাদের লাগবে, অর্ধায়ুর সূত্রটা আমরা চাই, দ্যাট ইজ লন 2 বাই ল্যামডা। আর লন 2 কে নিউমেরিক্যালি ক্যালকুলেটর চাপ দাও, দেখো চলে আসবে 0.693, তাহলে 0.693, এই যে এটাই হচ্ছে আমাদের অর্ধায়ুর সূত্র, বুঝছো, এটাই আমাদের অর্ধায়ুর সূত্র। তো চলো আমি একটু পানি খাই।
তামজিদ কৌশিক বলছে অবৈধ পথের লব্ধ জ্ঞান সময়ের সংকটে সহায় হয় না। ভাইয়া কথাটা বুঝাই বলেন প্লিজ। কেন এই কথাটা বোঝো না? ওই যে আমি সবসময় একটা কথা বলি যে তুমি সৎ থাকবা। তো সৎ থাকা মানে কি, যে কোনো কাজ করবা সৎ থেকে। অবৈধ পথে লব্ধ জ্ঞান, জ্ঞান তুমি আহরণ করতে পারো, কিন্তু জ্ঞান আহরণ করলেও, জ্ঞান নিলেও সেটা সৎ পথে নিতে হবে। তুমি যদি অবৈধ পথে নাও তাহলে সেইটা হচ্ছে কি, যখন সংকটময় মুহূর্ত হয়, যখন দরকার হয়, তখন না সেই জ্ঞান কাজে আসে না, এটা হয়। ঠিক আছে, স্মৃতি বিস্মরণ ঘটে মানুষের। ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝতে গেলে তোমার আরো একটু মনে করো যে ধর্মীয় বইটই পড়তে হবে, আরো ভালো বুঝবা। ঠিক আছে, তবে এখন দরকার নেই, এখন কোনো বইটই পড়তে হবে না, এখন শুধু পড়তে হবে ফিজিক্স বই, ম্যাথ বই, কেমিস্ট্রি বই, এগুলো পড়তে হবে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই যে তোমরা ধরো যে আমি আমি দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে এই গ্রুপেরই ক্লাস খুব পাইরেসি হচ্ছে, আমার একটা অফলাইন স্টুডেন্ট দেখালো। তো এই যে পাইরেসি করে যারা ক্লাসগুলো করতেছে, ক্লাসের এই অনলাইন কোর্সের একটা জিনিস তোমরা চিন্তা করো, আমাদের অফলাইন কোর্সের, আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের অফলাইন কোর্সে স্টুডেন্টরা ধরো যে কত বড় একটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে, কারণ আমাদের অফলাইন ব্যাচের সিট সংখ্যা লিমিটেড, আমরা চাইলেও বেশি স্টুডেন্ট নিতে পারি না। ঠিক আছে, আমি তো অফলাইনের টিচার ছিলাম, আমি অনলাইনের টিচার ছিলাম না। আমার যতটুকু অনলাইনে ছিল ওটা হচ্ছে অফলাইনের জন্য, আমি অনলাইনে ওই দুই একটা ক্লাস দেওয়া হইতো। বাট আমার অনলাইন কখনো ধরো আমার ওইভাবে কোনো পেইড গ্রুপ ট্রুপ কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না অনলাইনে আমার, না কোনো মানে ক্লাসের কোনো প্রচার প্রচারণা বা ক্লাসের কোর্সের কোনো এনরোলমেন্টের সিস্টেম টিস্টেম কিচ্ছু ছিল না। কিন্তু তারপরও হচ্ছে এই প্ল্যাটফর্মটার উপরে একটা ভালো লাগা ছিল, বা এই প্ল্যাটফর্মটা অন্যান্য অনেকগুলার থেকে মনে করো আমার কাছে ভালো লাগছিল, কিছু দিক থেকে ভালো লাগছিল। হ্যাঁ, আর আমিও একটু নির্ভেজাল মানুষ, আমি থাকতে চাই একটু ভেজাল বিহীন ভাবে মানুষের সাথে থাকতে চাই, পছন্দের মানুষের সাথে থাকতে চাই। তো এই কারণে এই প্ল্যাটফর্মটাতে আসা। তো আমার কথা হচ্ছে স্টুডেন্টরা শিখুক, স্টুডেন্টরা শিখুক। তাদের যেহেতু অনলাইনে পেমেন্টসটা তুলনামূলক অনেক অনেক কম, এটা মোটামুটি অ্যাফোর্ড করা পসিবল। এটা অ্যাফোর্ড করা একটা স্টুডেন্টের জন্য পসিবল। সেটা তুমি যে কোনো বিভাগীয় শহর থেকে, তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়ো, যে কোনো টিচারের কাছে, যে কোনো নর্মাল টিচারের কাছে প্রাইভেট পড়ো, মিনিমাম মান্থলি 1000 টাকা, বা মানে একটু মফস্বলের দিকে আরো একটু কম দিয়েও মান্থলি পড়তে হয়। কিন্তু এখানে কোর্সের মধ্যে ধরো এই একটা কোর্সের মধ্যে তুমি যেটা মান্থলি ধরো একটা অফলাইন টিচারের কাছে তুমি 3 মাস ধরে শিখবা, ঠিক আছে, বা 4 মাস ধরে শিখবা, সেইটা কিন্তু তুমি এই যে এই সাইকেলটার মধ্যে একটা নামমাত্র পেমেন্টে কিন্তু তুমি 4টা অধ্যায় পেয়ে যাচ্ছ। এটা কিন্তু মানে অনেক কম, দ্যাট ইজ ইফোর্টেবল, তুমি ইফোর্ড করতে পারো। কিন্তু তারপর অনেক স্টুডেন্ট এই যে ক্লাসগুলো পাইরেসি করে। এই পাইরেসি করা এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ, এটা ডিসঅনেস্টি। এখন এই জিনিসটা কেউ যদি করে মনে করো যে অনেক কিছু শিখে ফেলতেছো, তুমি নিজে লাভবান হচ্ছ, দ্যাট ইজ রং। তুমি নিজেই নিজেকে ঠকাচ্ছ। ঠিক আছে, মা বাবা শিক্ষক এদেরকে ঠকাইলে আসলে মানুষ মানে নিজেকেই ঠকায়। ঠিক আছে, অন্য কাউকে ধরো যে ঠকাইলে তুমি সাময়িকভাবে হয়তো মনে করবা যে না তুমি লাভবান হইলা, কিন্তু যখন টিচার অথবা মা বাবা এদেরকে তুমি ঠকাবা, দেখবা এই এই ব্যাপারটা ঘুরে ফিরে, মানে আমি যে জিনিসটা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে মোটামুটি এই জিনিসগুলা ফিরে ফিরে আসে। ঠিক আছে, সময়ের চক্রে ফিরে ফিরে প্রকৃতি সবকিছু মানুষকে ফিরায় দেয়। তো এই জিনিসটা মাথায় রাখবা। কারো যদি খুব বেশি প্রবলেম হয়, আমি জানি এসএস এর মানে যে কোনো টিচারকে যদি বলে, ঠিক আছে, অনেকে হয়তো মানে মেসেজ রিকোয়েস্ট চেক করে না, বাট কারো যদি সেরকম লেভেলের খুব মানে অনেস্টির সাথে কেউ যদি বলে যে কারো কোনো প্রবলেম আছে, আমার মনে হয় না কোনো টিচার মেসেজ সিন করার পরে তাকে ফিরায় দেয়। এইটা আমার মনে হয় না যে এসএস এর কোনো টিচার এরকম কাজটা করে। তো এই কারণে তোমরা এই যে দেখো, মানে আজকে আমি একটা পোস্ট দেখলাম, একজন কি করছে, একজন একটা পোস্ট দিছে, মানে মজার ব্যাপার, একজন একটা পোস্ট দিছে গ্রুপে যে আমি ভার্সিটি ব্যাচে ভুলে এনরোল করে ফেলছি, ইঞ্জিনিয়ারিং ব্যাচে এনরোল করতে গিয়ে ভার্সিটি ব্যাচে এনরোল করে ফেলছি। তো আমার এইটা আমি এই কোর্সের এনরোলমেন্টটা এটা বিক্রি করে দিব, কেউ যদি নিতে চাও আমি 800 টাকা না 1200 টাকা কমে দিব। তো এই কথা শুনে একজন নিছে, নেওয়ার পরে টাকাটা নিয়ে সে সুন্দর করে পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করে দিছে, এবং তাকে একটা মেসেজও পাঠাইছে। এটা ওই যে ইফতেখার ও হচ্ছে গ্রুপে পোস্টটা দিছে স্ক্রিনশট সহ, যে সেখানে স্টুডেন্টরা বলতেছে যে ভাই অনলাইনে কাউকে বিশ্বাস করতে হয় না, আপনার এই 2300 টাকা দিয়ে আপনি একটু ঠকলেন, এখান থেকে শিক্ষা নিবেন। মানে চিন্তা করো, পবিত্র পাপী বলে যাকে আর কি, বুঝলা, মানে লাস্টে আবার উপদেশও দিয়ে যাচ্ছে, কত বড় ঠক প্রতারক, বুঝতে পারছো? তো এই প্রতারণাগুলা তোমাদের মাধ্যমে যেন না হয়। তোমরা স্টুডেন্ট, তোমরা লার্নার, তোমরা কেবল শিখতেছো, তোমাদের এই বয়সে যদি এই প্রতারণাগুলা হয়, তোমরা যদি এই প্রতারণাগুলার মধ্যে নিজেকে সামিল করে ফেলো, তাহলে মানে নিজের বিবেকের কাছে মানুষের কি মানে উত্তর দিবা তুমি? তুমি আমারে উত্তর দেওয়া লাগবে না, তোমার তোমার মা বাবার উত্তর দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকের কাছে দাঁড়াইতে পারবা? কখনো ঘুমায় রাত্রে ভাবতে পারবা যে এই বয়সে, একটা বয়সেরও তো একটা মানুষ আছে, মানুষ ধরো চোর বাটপার ডাকাত হয়, তাও তো একটা বয়স আছে।
তোমার কেবল তুমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, তোমার সামনে একটা ব্রাইট ফিউচার, একটা মানে মানে একটা আলাদা সময় জগৎ পড়ে আছে। তুমি এই বয়সে যদি মানে এই লেভেলের প্রতারণা করা শিখো তাহলে হবে বলো? ঠিক আছে। ঠিক আছে, সবসময় সবসময় ভালো ভালো জিনিসগুলোর সাথে থাকবা। ঠিক আছে, সবসময় ভালো জিনিসগুলোর সাথে থাকবা। যে যে ধর্মের, সেই ধর্মের অনুশাসনগুলো মানার চেষ্টা করবা, নামাজ কালাম পড়বা, সৃষ্টিকর্তারে স্মরণ করবা, আর চিন্তা করবা কারো যেন মানে এক ফোঁটা চোখের জল কখনো না হোক। ঠিক আছে, এক ফোঁটা চোখের জলের কারণ যেন কখনো না হোক, সেই জিনিসটা চেষ্টা করবা, বুঝলা? কেউ যেন তোমার উপরে একটু মন খারাপ না করে, যে আমার উপরে এই কেন মন খারাপ করলো। তোমার ধরো যে তোমার কোনো একটা কারণে কেউ মন খারাপ করলো, সেই কাজটা তুমি নাও করতে পারতা, সেটা করে যে তুমি খুব বেশি লাভবান হয়ে গেছো, তুমি মনে করো যে মানে একেবারে স্বর্গ নরক মানে স্বর্গ বেহেশত সবকিছু একসাথে পেয়ে যাচ্ছ, এমন তো না, তাই না? তাহলে এই এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা। ম্যাচুরিটি ম্যাচুরিটি নিয়ে আসবা নিজের মধ্যে, নিজের বয়সের মধ্যে, নিজের আচার আচরণ ব্যবহার এগুলার মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসবা। ঠিক আছে, তো যাই হোক, আসো অন্য কথায় চলে গেছে, আমি আবার কথা শুরু করলে শেষ হয় না আমার। তো চলো আমরা দুই একটা ম্যাথ করি। 1 নম্বর একটা প্রবলেম বলা হচ্ছে রেডনের অর্ধায়ু 3.82 ডে। রেডনের অর্ধায়ু 3.82 ডে। বলা হচ্ছে কতদিনে রেডনের আদি পরিমাণের 70% ক্ষয়প্রাপ্ত হবে। কতদিনে রেডনের আদি পরিমাণের 70% ক্ষয়প্রাপ্ত হবে মানে কি? অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু টি হাফ দেওয়া আছে। অর্ধায়ু মানে 50% ক্ষয় হতে যে সময় লাগে, তাহলে 50% ক্ষয় হতে সময় লাগে 3.82 ডে। এর চেয়ে সহজ ম্যাথ হয়? অতএব 1% ক্ষয় হতে সময় লাগে, অতএব 70% ক্ষয় হতে সময় লাগে। কি বুঝলা? পারা যাবে? বলো পারা যাবে? এভাবে হবে? ঐকিক নিয়মে হবে? হবে না। রেটটা কনস্ট্যান্ট থাকলে ঐকিক নিয়ম হইতো, কিন্তু ক্ষয় ধ্রুবক না। ক্ষয় ধ্রুবকের হিসাব নিকাশ এরকম ভাবে হবে না। তাহলে কিভাবে? সূত্র শিখালাম না তোমারে, সূত্র দিয়ে করতে হবে। আসো, n ইকুয়াল টু লিখো না আগে, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমরা বের করতে চাই হচ্ছে কত দিনে টিটা বের করতে চাই। এই n নট এর মান যদি n নট, তাহলে 30% যদি 70% যদি ক্ষয় হয় 30% থাকে, তাহলে 30% n নট। ল্যামডার মানটা যদি জানতে পারি তাহলেই কিন্তু টিটা বের করা সম্ভব। এবার ল্যামডার মান কিভাবে জানবো? অর্ধায়ু দেওয়া আছে, আর অর্ধায়ু টি হাফ সমান সমান ln 2 বাই ল্যামডা। ঠিক আছে, কথা কি বুঝছো? হ্যাঁ, ওই যে আগের ঐকিক নিয়ম তো 4-5 বছরের বাচ্চার জন্য প্রযোজ্য। একজন ভালো কথা বলছে। হ্যাঁ, তাহলে আসো আমরা হিসাব করি। তো প্রথমে আগে আসো আমরা একটু ল্যামডাটা বের করে রাখি। তো টি হাফ মানে হচ্ছে ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু ln 2 বাই টি হাফ। ln 2 বাই টি হাফ, টি হাফ হচ্ছে 3.82 ডে। 82 ডে, কোনো ইউনিট কনভার্ট করার দরকারই নেই, ডেতেই থাকবে। ডে কে সেকেন্ড টেকেন্ড করার দরকার নেই। কেন দরকার নেই বলছি, আসো। 3.82 ডে 0.1814 এত ডে ইনভার্স, এটা হচ্ছে ল্যামডা। একক কনভার্ট করার কোনো দরকার নেই, লাগবেই না একক কনভার্ট করা। আমার লাগবে হচ্ছে আমার লাগবে কতদিনে 70% ক্ষয় হবে, n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, তাহলে আসো n হচ্ছে অক্ষত, তাহলে 70% ক্ষয় হলে অক্ষত থাকে 30%। দ্যাট মিনস একবারে লিখবো, বড় হয়ে গেছে এখন, 0.3 n নট। n এর জায়গায় 0.3 n নট, এটা n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই টিটা বের করতে চাই। n নট কাটাকাটি, তাহলে 0.3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে একটা কাজ করি, ln 0.3। ঠিক আছে, এই যে আমার লাগবে টি, তাহলে ইটাকে তাড়াইতে হবে না, তো ইটাকে তাড়ানোর জন্য বুদ্ধি করলাম, এই পাশে নিলাম লন। তাহলে ln 0.3, আর এই পাশে তাহলে কি থাকলো? মাইনাস ল্যামডা ইনটু টি থাকলো। এবার ওই যে ল্যামডার মানটা বের করে রাখছি এনে বসাই দাও। তাহলে ln 0.3 সমান সমান মাইনাস ল্যামডা 0.18145 ইনটু টি। দেখো এটা ছিল ডে ইনভার্সে, তাহলে টিটাও আমার আসবে ডেতে, টিটা আসবে আমার ডেতে। তো 6.63 ডে। দেখো হিসাব করে দেখো,
6.63 ডে। অনেকে বলতে ভাই মাইনাসটা কই গেল, এই যে এখানে মাইনাস ছিল সে মাইনাসটা কই গেল? আরে ভাই লন 0.3, লন 1 এর চেয়ে কম, এটা নিজেই তো মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে গেছে। তাহলে কত দিনে 70% ক্ষয়প্রাপ্ত হবে? 6.63 দিন, এত দিনে 70% ক্ষয়প্রাপ্ত হবে। এবার দেখো একক আমি কেন কনভার্ট করি নাই, কারণ n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, দেখো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, ল্যামডা টি গুণাকারে আছে, তো টি যদি হয় ডে তাহলে ল্যামডা হবে ডে ইনভার্স, একক কনভার্ট করার দরকার নেই, ডি আর ডে ইনভার্স আর কি, ডে আর ডে ইনভার্স কাটাকাটি। অথবা এটা যদি হয় ইয়ারে ইয়ার তাহলে এটা হবে ইয়ার ইনভার্স, এটা যদি হয় সেকেন্ড তাহলে সেকেন্ড ইনভার্স, কোনো সমস্যা নেই। এটা পরস্পর বিপরীত একক হবে, তাই না? কেন বিপরীত একক হইতে হবে? অনেক ভাই ধরেন টি হইলো ডে, ল্যামডা হইলো সেকেন্ড ইনভার্স, না এটা হইতে পারে না, এটা হইলে বিপদ, এটা হইলে হিসাব করা যাবে না। কারণ আমরা নিয়ম মাফিক কি জানি, ই টু দি পাওয়ার সামথিং, এই সামথিং এই জায়গাটাতে ওই যে মাত্রা সমীকরণের নিয়ম প্রথম অধ্যায়ে শেখা জিনিস। ঠিক আছে, প্রথম অধ্যায়ে শেখা জিনিস, ফার্স্ট ইয়ারে প্রথম অধ্যায়ে তোমাদের না, তোমাদের তো শেখাতে পারি নাই, তাহলে তোমাদের সময় তো আমি ছিলাম না। ঠিক আছে, 25 ব্যাচের শিখাইছি যে ই টু দি পাওয়ার সামথিং অথবা 2 টু দি পাওয়ার সামথিং। আমরা কখনো দেখি জীবনে কোনোদিন তুমি দেখছো 2 টু দি পাওয়ার 4 কেজি লেখা আছে কোথাও? অথবা ই টু দি পাওয়ার 9 নিউটন এরকম লেখা আছে কোথাও? অর্থাৎ এখানে যা থাকবে, পাওয়ারে যা থাকবে তা হবে মাত্রা একক বিবর্জিত রাশি, অর্থাৎ মাত্রা একক থাকা যাবে না। এই কারণে টি এর মাত্রা যা হবে ল্যামডা হবে তার ইনভার্স মাত্রা। ঠিক আছে, টি এর মাত্রা যা হবে ল্যামডা হবে তার ইনভার্স মাত্রা। তাহলে টি যদি হয় ডে তাহলে ওটা হবে ডে ইনভার্স, তাহলে ই টু দি পাওয়ার সামথিং, ওই সামথিং এ আর কোনো মাত্রা একক থাকবে না। তাহলে হয়ে গেল। এবার আসো আমি তোমাকে গ্রাফ থেকে একটা ম্যাথ করতে দিব, তুমি আমাকে গ্রাফ থেকে ম্যাথটা করে দিবা, মানে উদ্দীপকটা গ্রাফে দিয়ে দেওয়া হচ্ছে টি ডে। একটু আগে আমরা দেখছি গ্রাফ কেমন হয়, এটা হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা n, তাহলে কোন একটা তেজস্ক্রিয় ক্ষয় এই যেভাবে ঘটছে, তাহলে আদি পরিমাণ এইটা হচ্ছে n নট, আমাদের বলে দিচ্ছে এটা হচ্ছে 0.5 n নট, এই যে কমতে 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 0.5 n নট অবশিষ্ট, তখন সময়টা হচ্ছে 3.82 ডে। তাহলে কমতে 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 যখন যখন 0.3 n নট আছে তখন টিটা কত? তাহলে টি কত বের করো, এটাই হচ্ছে কোশ্চেন। করো করো, আর যদি করতে না চাও তাহলে কিছু একটা বলতে হবে, করো। কে বলছে দেখি? সানাউল ইসলাম বলছে আগের ম্যাথটাই। হ্যাঁ তাই তো, আগেরটাই। আবির হাসান বলছে আগেরটাই, হ্যাঁ আগের ম্যাথটাই, এখানে যেটা করছি ওটাই তো। উদ্দীপক আগে বাংলা কথায় লেখা ছিল, উদ্দীপক এখন চিত্র দিয়ে লেখা আছে, জাস্ট পার্থক্য এখানে। উদ্দীপক আগে বাংলা কথায় লেখা ছিল, এখন চিত্র দিয়ে লেখা আছে, দেখো একই মিনিং। 0.5 n নট যখন অক্ষত তখন 3.82 ডে, দ্যাট ইজ অর্ধায়ু। তাহলে কমতে কমতে 70% ক্ষয় হলে অবশিষ্ট বা অক্ষত থাকবে হচ্ছে এই যে এইটুকু, দ্যাট ইজ 0.3 n নট। তো যখন 0.3 n নট অক্ষত থাকবে তখন সময়টা কত সেটাই তো বের করতে হবে। যখন 0.3 n নট থাকবে তখন সময়টা কত সেই সময়টা আমাদের বের করতে হবে। তাহলে একই ম্যাথ। এখন কথা হচ্ছে এই ম্যাথ করছি কিনা, করছি, এই যে এই ম্যাথ করছি, এই ম্যাথ করছি, শেষ হয়ে গেল। তাহলে চলো এবার নেক্সট প্রবলেম, 2 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেমটা বলছে রেডনের 30% ক্ষয় হতে, 30% ক্ষয় হতে 5 দিন লাগে, তাহলে 70% ক্ষয় হতে কত দিন সময় লাগবে? কত দিন সময় লাগবে? নাও করো। 30% ক্ষয় হতে লাগে হচ্ছে 5 দিন, তাহলে 70% ক্ষয় হতে কতদিন সময় লাগবে? 70% ক্ষয় হতে কতদিন সময় লাগবে বলো। এবার অনেকে বলে ভাই এবার তো অর্ধায়ু দেওয়া নেই, এবার তো অর্ধায়ু দেওয়া নেই, অর্ধায়ু দেওয়া থাকলে ল্যামডা বের করতে পারতাম, কিন্তু অর্ধায়ু তো দেওয়া নেই, ল্যামডা কেমনে বের করব? কোনো সমস্যা নেই, 30% ক্ষয় হতে 5 দিন লাগে এটা তো বলা আছে নাকি, তো এখান থেকেই তো অর্ধায়ু, এখান থেকেই তো ল্যামডাটা বের করা যাবে, অবক্ষয় ধ্রুবক ল্যামডার মানটা বের করা যাবে। আমরা অর্ধায়ুর যে সূত্রটা তৈরি করি সেই সূত্রটা তো মূল সূত্র দিয়ে আসছিল, সূত্র কিন্তু ভাই দুটো না, সূত্র একটা, n = n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এটাই হচ্ছে সূত্র। অর্ধায়ুর সূত্রটা আমরা এই সূত্র দিয়েই তো আনছিলাম,
কারণ ম্যাক্সিমাম ম্যাথে অর্ধায়ু দেওয়া থাকে, তো এই কারণে অর্ধায়ুর একটা সূত্র আলাদা করে বানায় রাখছিলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে দেয়নি, মন খারাপ করার কিছু নেই, আমরা এখান থেকেই ল্যামডা বের করতে পারবো। মূল সূত্রে চলে যাব, আমাদের অর্ধায়ু সূত্র লাগবে না, ওটা ফেলে দাও। আমাদের অর্ধায়ু সূত্র লাগবে না, আমাদের 30% ক্ষয়ের জন্য হিসাব নিকাশ লাগবে। তাহলে 30% ক্ষয়, তাহলে 30% ক্ষয়ের জন্য n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আসো, তাহলে 30% ক্ষয় হলে অবশিষ্ট হচ্ছে 70%, তাহলে 0.7 n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে সুন্দর করে দুই পাশ থেকে n নট কে ভ্যানিশ করে দিলাম, তাহলে 0.7 n নট লন 0.7 এটা সমান সমান মাইনাস ল্যামডা ইনটু টি। টি টি হচ্ছে 5 দিন, কিন্তু এটা কিন্তু দিন, ডে, তাহলে কিন্তু ভাই ল্যামডা এখান থেকে আসবে ডে ইনভার্স এককে। তাহলে লন 0.7 ভাগ 5, তাহলে 0.07133 এত পার ডে। ক্যালকুলেটর থেকে ডাটা ডিলিট করবো না, যেমন আমি ক্যালকুলেটরের ডাটাটা রেখে দিছি, ডিলিট করি না এখন। এবার আসো 70% ক্ষয়, তাহলে 70% ক্ষয়ের জন্য n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে 70% ক্ষয় হতে সময়, তাহলে n 0.3 n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n নট কাটাকাটি, তাহলে লন 0.3 এটা সমান সমান মাইনাস ল্যামডা টি। তো ল্যামডার মানটা একবারে বসাই দিই, 0.07133 ইনটু টি। তাহলে অতএব টি হচ্ছে লন 0.3 ভাগ অ্যান্সার, লন 0.3 ভাগ অ্যান্সার, লন 0.3 ভাগ অ্যান্সার 16.87 ডে। এই যে এটা হচ্ছে টি, তাই না? হয়েছে না? হ্যাঁ হয়েছে, গুড। তাহলে আসো তো গ্রাফ থেকে প্রবলেম করবা, এবার একটা নিজেরা করবা, এবার আমি মোটেও করে দিব না। টি ডে এককে, এটা এন, তাহলে তেজস্ক্রিয় বিভাজন চলছে এভাবে। এই পরিমাণটা এন নট, এটা 0.7 এন নট, এটা 0.3 এন নট, তো 0.7 এন নট দ্যাট ইজ 5, এখানে 5, আর এখানে টি কত? বলো 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 বলো। হ্যাঁ সেম, গুড। তাহলে এটা করার শেষ হয়ে গেছে। এটা হচ্ছে গ্রাফ থেকে উদ্দীপক দিবে, যে উদ্দীপকটা গ্রাফের মাধ্যমে দিয়ে বলবে নাও করো, তাও আশা করি আমরা পারবো। ক্লিয়ার? ডান? বলো। 5 দিন দেখার সময় বুঝছি এই ছেলেটা চালাক, খুব চালাক। এই তো বুঝে গেছে, অপূর্ব ভাইয়ের মতি গতি বুঝে গেছে। আসো 3 নম্বর, বলা হচ্ছে একটি তেজস্ক্রিয় মৌলের, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 15 দিন, কত দিনে এর 3/4 অংশ ক্ষয় প্রাপ্ত হবে? 3/4 অংশ ক্ষয় প্রাপ্ত হবে। নাও করো তাড়াতাড়ি, আমি উত্তর চাই, করো করো করো।
করছো? হ্যাঁ, অনেকেই করছো, অনেকেই করে ফেলছো। গুড, ভেরি গুড। ঠিক আছে, এবার আসো n ইকুয়াল টু সহজ n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমাদের অর্ধায়ু বলে দেওয়া আছে 15 দিন, তাহলে ল্যামডা হচ্ছে ln 2 বাই টি হাফ। তাহলে ln 2 বাই টি হাফ মানে 15। তাহলে ln 2 বাই 15, ln 2 ভাগ 15, 0.0462 এত পার ডে। তাহলে 3/4 অংশ, ভালো করে এবার খেয়াল করো, 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, আদি পরিমাণ যদি n নট হয়, তাহলে n নটের 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে অবশিষ্ট থাকবে কত? অবশিষ্ট থাকবে হচ্ছে n নটের 1/4 অংশ, মানে এই যে দেখো নিচে 4 আর উপরে 4 বিয়োগ 3 1, তাহলে 1/4 n নট। ঠিক আছে, 1/4 n নট। তাহলে এখানে বসাই 1/4 n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। n নট কাটাকাটি, তাহলে ln 1/4 এটা সমান সমান মাইনাস ল্যামডা 0.0462 ইন্টু টি। তো হিসাব করে দেখো টি আসবে 30 দিন। 30 দিন শেষ। এবার শোনো, এই ম্যাথটা করানোর একটা কারণ হচ্ছে কি, এই ম্যাথগুলা আমাদের কিন্তু এমসিকিউতে আসে। তো তুমি বলবা যে ভাই এমসিকিউতে আসলে তো খুবই সহজ, আমরা পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমসিকিউতে আসে, কিন্তু যেখানে ক্যালকুলেটর ব্যবহার করা নেই, ক্যালকুলেটর ব্যবহার করার নিয়ম নেই, অনুমোদন নেই, সে সকল জায়গায় যদি এমসিকিউতে আসে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। ধরো ঢাকা ভার্সিটিতে বা রাজশাহী ভার্সিটিতে ক্যালকুলেটর নেই অ্যাডমিশন টেস্টের সময়, তো তখন তুমি যখন পরীক্ষা দিবা ক্যালকুলেটর ছাড়া তো হিসাব করতে পারবে না, ক্যালকুলেটর ছাড়া তো হিসাব করতে গিয়ে মুশকিলে পড়ে যাবা। তাহলে ক্যালকুলেটর ছাড়া যদি হিসাব করতে চাও তাহলে তার উপায় আছে। তুমি পরীক্ষার হলে ফেলে দিয়ে চলে আসা লাগবে না। তোমার নরমালি ক্যালকুলেটর ছাড়া যদি করতে হয় তাহলে ম্যাথগুলো খুব বেশি জটিল মানের ম্যাথ দিবে না, এই টাইপের ম্যাথ দিবে যেগুলো ক্যালকুলেটর ছাড়া করা যায়। এবার আসলে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যায়, তোমাকে একটা শর্টকাট টেকনিক শেখাই দিচ্ছি, যে এমসিকিউ শর্টকাট ফর ভার্সিটি। ঠিক আছে, এমসিকিউ শর্টকাট টেকনিক। তো শর্টকাট টেকনিকটা কি? শর্টকাট টেকনিকটা হচ্ছে তুমি দুটো কথা মাথায় রাখবা। একটা হচ্ছে টি বাই টি হাফ, এটা সমান সমান n, এটা মাথায় রাখবা। আর যেখানে 1/2 টু দি পাওয়ার n, এটা মানে হচ্ছে অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ। এই কথাটুকু মাথায় রাখবা, তাহলে হবে টি বাই টি হাফ দ্যাট ইজ n, আর 1/2 টু দি পাওয়ার n এটা হচ্ছে অবশিষ্ট অংশ। তাহলেই সুন্দর করে হিসাব নিকাশটা পারবে। এবার আসো আমি তোমাকে একটু করে প্রমাণ দেখাই দিই হাতে নাকি। বলো এই ম্যাথটাতে আমাদের অবশিষ্ট অংশ কত? উইদাউট ক্যালকুলেটর আমরা হিসাব করব অবশিষ্ট অংশ। তাহলে যেহেতু 3/4 অংশ ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/4 আর কি, মানে 1 মাইনাস 3/4। এই যে 1 মাইনাস 3/4 ক্ষয়প্রাপ্ত, তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে 1/4। এবার 1/4 কে আমি 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে নিয়ে আসতে চাই। 1/4 কে আমরা 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে নিয়ে আসতে চাই, এই যে 1/2 টু দি পাওয়ার n এই ফরম্যাটে আনতে চাই। তাহলে 1 বাই নিচে কত আছে 4, তাহলে তাকে 2 টু দি পাওয়ার n আনলে 2 টু দি পাওয়ার 2 হবে, যেহেতু আমার এখানে 4 বানানো মানে 2 টু দি পাওয়ার n, তাহলে 4 আছে, 2 টু দি পাওয়ার 2 লাগবে। তাহলে 1/2 টু দি পাওয়ার 2, তাহলে 2 টু দি পাওয়ার n, তাহলে অতএব n কত? n হচ্ছে 2। n কত? n হচ্ছে 2। তাহলে n পাইলাম 2। এবার t বাই t হাফ দ্যাট ইজ n, আর n এর মান 2। তাহলে t এর মান বের করতে চাই, আর t হাফের মান 15, আর n এর মান 2। তাহলে অতএব t হচ্ছে 30 দিন, অতএব t হচ্ছে 30 দিন। বুঝতে পারছো শর্টকাট টেকনিক? বুঝতে পারছো যে কিভাবে শর্টকাটে করে ফেললাম? এবার তুমি বলতে পারো ভাই শর্টকাটটা আসলো কিভাবে? আপনি তো করলেন, মিললো, মানে বুঝে গেলাম, কিন্তু শর্টকাটটা আসলো কিভাবে সেটা আমরা দেখব। এবং তোমার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি এরকম নিচে যে সংখ্যাটা, এই সংখ্যাটা যদি 2 টু দি পাওয়ার n এর ফরম্যাটে না হয়, তাহলে কিন্তু উইদাউট ক্যালকুলেটর আবার করা মুশকিল। ধরো এখানে 4 আছে হইছে, 16 থাকলে হতো, তারপরে 32 থাকলে হতো, 2 টু দি পাওয়ার 5 মানে 32, এগুলা এগুলা থাকলে হতো। কিন্তু এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতাম, তাহলে কিন্তু হিসাব নিকাশ ক্যালকুলেটর ছাড়া করতে পারতাম না। তখনও ক্যালকুলেটর ছাড়া করা যাইতো, তাহলে সেটা একটু আর কি গেস করে করে ছুটতে হইতো। ঠিক আছে, অপশন ছুটতে হইতো আর কি। কি কথা বুঝছো? ক্লিয়ার?
ল্যামডা ইকুয়াল, তাহলে ল্যামডা তো অবক্ষয় ধ্রুবক, ল্যামডা তো ইকুয়াল থাকবেই, ল্যামডা তো অবক্ষয় ধ্রুবক, এটা তো ইকুয়াল থাকবেই, এটা তো কনস্ট্যান্ট থাকবেই। এবার আমি তোমাকে দেখাই শর্টকাট টেকনিকটা আসলো কিভাবে। দেখো শর্টকাট টেকনিকটা কিভাবে আসলো আমরা একটু দেখি। আমরা কি সূত্র জানি, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আমরা ম্যাথ করার জন্য দুইটা সূত্র ব্যবহার করতেছি, একটা এটা আর একটা নরমালি এটা আমরা ব্যবহার করতেছি, যে টি হাফ ইকুয়াল টু লন টু বাই ল্যামডা, যেখান থেকে আমরা ল্যামডা পাচ্ছি লন টু বাই টি হাফ। দেখো আমরা ম্যাথের কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার অর্ধায়ু দেওয়া থাকবে, একটা হচ্ছে তোমার অর্ধায়ু দেওয়া থাকবে, এবং এই অর্ধায়ুর মান থেকে তুমি ল্যামডাটা বের করবা, দেন তারপরে ল্যামডাটার মান নিয়ে এই সূত্রে বসাবা, বসানোর পরে গিয়ে তুমি সময় বের করবা বা অবশিষ্ট অংশ কত বের করবা। ঠিক আছে, দুই ধাপে আমরা করছি। আচ্ছা আমরা চাই দুই ধাপ করব না, এক ধাপে প্রবলেম সলভ করব, তাহলে করা যাবে কিনা? হ্যাঁ যাবে। ধরো n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ওই যে ল্যামডা, ল্যামডাটা হচ্ছে লন টু বাই টি হাফ, লন টু বাই টি হাফ, এটা ইন্টু টি। তাহলে এইবার সুন্দর করে বোর্ডে তাকায় দেখো তো হিসাবটা, n ইকুয়াল টু n নট ই টু দি পাওয়ার, আমরা একটা কাজ করি, মাইনাস টি বাই টি হাফটাকে একটু আলাদা করে সামনে রাখি, মাইনাস টি বাই টি হাফটাকে একটু আলাদা করে সামনে রাখি, ব্র্যাকেট দিয়ে দিলাম, পাশে লন টু। ওকে, এই যে মাইনাস টি বাই টি হাফ এটাকে নিলাম আর সাইডে নিলাম লন টু, লনের সামনে যা থাকে তার পিছনে পাওয়ার হিসাবে চলে যায়, তাহলে n নট ই টু দি পাওয়ার, লনের সামনে যা থাকে পাওয়ার হিসাবে চলে যাবে, তাহলে ই লন টু পাওয়ার হিসাবে যাবে মাইনাস টি বাই টি হাফ। ওকে, এবার ই লন মানে 1, ই লন দ্যাট ইজ 1, তাহলে n ইকুয়াল টু n নট ই লন দ্যাট ইজ 1, তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তো অনেকে ধরো যে যদি কেউ চাই যে ভাই অর্ধায়ু দেওয়া আছে আমি একবারে ম্যাথ করব, আমরা তো আগে দুই ধাপে করছি, তুমি একবারে এক ধাপে ম্যাথ করবা, তাহলে কিন্তু তোমার জন্য এইটা একটা সূত্র, কিন্তু এই সূত্র যে ম্যাথ করতে লাগবেই এমনটা না। ঠিক আছে, আমি নরমালি এটা ব্যবহার করি না, কিন্তু কেউ যদি চাও যে ভাই আপনি তো দুই ধাপে করতেছেন আমি এক ধাপেই করব, তাহলে এটা তুমি সূত্র হিসেবে ব্যবহার করতে পারো একবার, যে n ইকুয়াল টু n নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, n ইকুয়াল টু n নট 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। এবার আমি তোমার বুঝাই শর্টকাটটা আসলো কিভাবে, শর্টকাটটা এখান থেকে আসলো কিভাবে, দেখো তো n বাই n নট, n বাই n নট এটা সমান সমান 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ। তাহলে আমি যদি এইটারে উল্টাই দিই, n নট বাই n করি, n নট বাই n, তাহলে এইটা হবে এইটা হবে, এইটা উল্টে যাবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার, আচ্ছা এইটাকে উল্টানোর দরকার নেই, এইটাকে উল্টানোর দরকার নাই, n ডিভাইডেড বাই n নট এটা সমান সমান 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার টি বাই টি হাফ না, বলো বলো এটা হবে কিনা? ঠিক আছে, ই টু দি 2 টু দি পাওয়ার মাইনাস টি বাই টি হাফ, দ্যাট মিনস 1 বাই সাম এটা। ঠিক আছে, তাহলে এইবার আসো এইটাকে আমি n বলি, তাহলে n ডিভাইডেড বাই n নট এটা সমান সমান 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n বললাম, তাহলে যেখানে n কত, n হচ্ছে টি বাই টি হাফ, n কত, n হচ্ছে টি বাই টি হাফ, দেখছো যেখানে n টা কত, n হচ্ছে টি বাই টি হাফ, শর্টকাট সূত্র। আর 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n দ্যাট ইজ n বাই n নট, তো n বাই n নট কি অবশিষ্ট অংশ, এই যে n নটের কতটুকু বাকি আছে, n নটের কতটুকু অবশিষ্ট আছে, তাই না, অবশিষ্ট অংশ, যে n নটের কতটুকু অবশিষ্ট আছে, ঠিক আছে, কয় ভাগের কত ভাগ অবশিষ্ট আছে, তাহলে এইটা আমার অবশিষ্ট অংশ, এইটা আমার অবশিষ্ট অংশ, অবশিষ্ট বা অক্ষত অংশ, তাহলে অতএব অবশিষ্ট অংশ এটা সমান সমান 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, তাহলে অবশিষ্ট অংশ 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, যেখানে n ইকুয়াল টু টি বাই টি হাফ। ঠিক আছে, 1/3 থাকলে জাস্ট 3 হতো 2 এর জায়গায়, 1/3 থাকলে 3 হইতো 2 এর জায়গায়, কেন 1/3 কেন থাকবে, এখানে তো 2, এখানে অলওয়েজ 2, এখানে তো অলওয়েজ 2, 1/3 3 থাকলে জাস্ট 3 হতো কি 2 এর জায়গায়, কোন 2 এর জায়গায় 3 হতো বুঝি নাই তো, প্রশ্নটা বুঝি নাই, তার মানে অর্ধায়ু না হলে, ও আচ্ছা অর্ধায়ু না হলে তো হবে না, এটা তো আমি অর্ধায়ুর জন্য সূত্র লিখছি, এটা তো অর্ধায়ুর জন্য লিখছি, অর্ধায়ু না হলে এখানে 2 আসতো না, তো অর্ধায়ু না হলে তো এখানে 2 আসতো না, অর্ধায়ু না হলে অন্য কিছু একটা আসতো, হ্যাঁ
অর্ধায়ন না হলে অন্য কিছু একটা আসতো, সেটা আমরা হিসাব করে দেখতাম। তামজিদ কৌশিক বলছে, ভাই যে চ্যাপ্টারে আপনি ক্লাস করাবেন না, আপনার চ্যাপ্টারের ক্লাসগুলো কোথায় পাবো? আমার তো এখন সব চ্যাপ্টারে ক্লাস নেই, এখন আমার অনলাইনে সবচেয়ে বেশি ক্লাস পাওয়া যাবে। এর আগে তো আমার ক্লাস ছিল না রে ভাইয়া। ঠিক আছে, 2-1টা চ্যাপ্টারের ক্লাস ছিল, সেগুলো তো মোটামুটি তোমাদের দিয়েই দেওয়া হয়েছে। ভাই আজকে আনমিউট করেন না প্লিজ। আজকে থাক, আজকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে আমার, কালকে তো সকালে ব্যাচ আছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আজকে আর আনমিউট করছি না। ঠিক আছে, আজকে আর আনমিউট করছি না। বলো ফেসবুক বাসীরা কই? ফেসবুকে তো আজকে আসতেই পারলাম না, দেখি এরা কি অবস্থা এদের। ভাই এফআরবি কাজ কাজ ক্ষমতা শক্তি অধ্যায় 3টা লেকচার করলে কি চ্যাপ্টার কভার হবে? চ্যাপ্টার কভারের চেয়ে আরো বেশি হবে। আমি কোন অধ্যায় পড়াইছি, সেই অধ্যায় পড়ানোর পরে তুমি যদি বলো চ্যাপ্টার কভার হবে কিনা, তাহলে তোমার ধরে মাইক দিব আমি। আরাফাত বলছে ভাই আনমিউট করেন। গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। আজকে আনমিউট করছি না, আজকে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, আজকে শেষ করে দিই এখানে। ঠিক আছে, অন্য একদিন আনমিউট করবো, তোমাদের সাথে কথা বলবো। ভাই আপনার জন্য ভার্সিটি ব্যাচে ভর্তি হয়েছি। ভার্সিটি ব্যাচে ভর্তি হও, ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভর্তি হও, আমরা আমাদের সর্বোচ্চটা দিব, সর্বোচ্চটা। বিশেষ করে আমি আমার সর্বোচ্চটা দিব। ঠিক আছে, প্যান্ডেমিকের সময় করানো ক্লাসগুলো যদি আর্কাইভে দিতেন। হ্যাঁ, প্যান্ডেমিকের সময় যে ক্লাসগুলো আছে আমার কাছে, যেগুলো আছে সেগুলো তো মোটামুটি আর্কাইভে দিচ্ছি এক এক করে, কিন্তু সমস্যা হচ্ছে আমার কাছে ক্লাসগুলো নাই, এটাই হচ্ছে সমস্যা। তখন তো যখন লাইভ করাইছিলাম, তো তখন তখন ভিডিও কোয়ালিটি অনেক খারাপ ছিল, তখন গরিব মানুষ ছিলাম, ফোন ছিল ভালো ফোন না। ঠিক আছে, ফোন মনে করো কোনো মতে ধরে রেখে লাইভ নেওয়া লাগতো। একটা টেলিগ্রাম গ্রুপে এই ক্লাসগুলো আপলোড দিচ্ছে, যারা দিবে দিক, কিছু বলার নাই। ঠিক আছে, তবে মানে যারা আপলোড দিবে দিক, কিন্তু তোমরা হচ্ছে সামর্থ্য না থাকলে আমাদের জানাইও, যে কোনো টিচারকে জানাইও। আমাকে জানাইলে হয়তো আমি, আমাকে পর্যন্ত রিচ করার খুব মুশকিল, আমি ফেসবুকে খুব কম অ্যাক্টিভ থাকি, ক্লাস নেওয়ার সময় ঢুকি, আসলে মেসেজ রিকোয়েস্ট ওভাবে চেক করা হয় না, স্টুডেন্টদের সাথে আমার আসলে কমিউনিকেশন করার সময় সুযোগটা কম। অন্য কোনো টিচারকে নক করেও, বা আমাদের যারা আর কি সাইম বা হচ্ছে ইফতেখার যারা আছে, ওদেরকে নক করিও, ওরা তোমাদের সর্বোচ্চটা হেল্প দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তবে অবৈধ ভাবে, হ্যাঁ, পাইরেসি করা ক্লাসগুলো ওগুলা দেখিও না, ওগুলা করিও না। ঠিক আছে, ক্লাসে এনরোল করো, এনরোল করলে আমাদেরও উৎসাহ বাড়বে। ঠিক আছে, তো সবাই ভালো থাকিও, আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে, কথা বলতে আসলে অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময়েরও তো একটা ব্যাপার আছে, বুঝছো? এফআরবি তে ক্লাসগুলো সাইকেল পাচ্ছে দেন প্লিজ। এফআরবির ক্লাস, তোমাদের তো এফআরবি লঞ্চ হইলো বলে, কয়েকদিন পরেই তোমাদের এফআরবি লঞ্চ হবে, বুঝতে পারছো? ওকে, তাহলে টাটা, বাই বাই।